আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমরা সেশনটা শেষে এরপরে তোমাদের প্রশ্ন নিব। এরপর আমি চ্যাট অপশনটা অন করে দিব। ফর মোস্ট অফ ইউ, দিস ইজ দ্য ফার্স্ট থিং ইউ সি ওয়েন ইউ ওপেন ইউর আইজ ইন দ্য মর্নিং। বি অনেস্ট। হোয়াট হ্যাপেন্স নেক্সট? কি হয় এরপর তুমি যখন সকাল ঘুম থেকে উঠো? আমি যখন বেকার ছিলাম, বেকার বলতে ডাক্তাররা পুরোপুরি বেকার আসলে থাকে না, ক্লিনিক ডিউটি করে, হ্যাঁ, যেটাকে খ্যাপ ডিউটি বলে অনেকে, হ্যাঁ। তো ওই পরিস্থিতিটা প্রত্যেক ডাক্তার ফেস করে। হুম। ক্লিনিকে যে খ্যাপ ডিউটি যেটাকে বলে, তোমার পার ডিউটি ওয়াইজ একটা পেমেন্ট করে, এটা তো আসলে পার্মানেন্ট কোনো জব না। হুম। তাহলে একটা পার্মানেন্ট জব কখন পাবে? ওই পর্যন্ত একজন ডাক্তারকেও কিন্তু এই মুহূর্তটা ফেস করতে হয়। তাহলে একজন বেকার ছেলে বা বেকার মেয়ে সকালে যখন সে ঘুম থেকে উঠে, বেশিরভাগ ক্ষেত্রে কি হচ্ছে, তার আজকের দিনটা কিভাবে কাটবে, তার কবে চাকরিটা পাবে, সে পরীক্ষা কবে হবে, আর কয়টা অ্যাপ্লিকেশন তাকে করার লাগবে, সে কত জায়গা থেকে সে রিজেক্টেড হয়েছে, হ্যাঁ। আর আমাদের সমাজ শুধু সফল লোকদেরকে, পরিবার সমাজ সবাই সব জায়গায় শুধু সফলদের গুণগান গায়, কিন্তু যখন মানুষ খুব খারাপ সিচুয়েশনে থাকে, তখন সমস্ত দূরের কথা, পরিবারও পাশে থাকে না। হ্যাঁ, পরিবারের লোক কিন্তু কটু কথা শোনায় যে তুমি কি এখনো জব পাচ্ছ না, হ্যাঁ, পরীক্ষা দিয়েছো পাশ করো নাই, হ্যাঁ। এবং খুব নিকট আত্মীয় স্বজন যারা, তারাও কিন্তু একজন বেকার লোকরে কিন্তু কটু কথা বলতে ছাড়ে না। এর মধ্য দিয়ে আমাদেরকে বাস করতে হয়। আমরা ঘুম থেকে উঠি, খুব খারাপ লাগে তখন, ভবিষ্যতে কি হবে এটা নিয়ে প্রচুর অ্যাংজাইটি কাজ করে। এবং বিশেষ করে যারা বিসিএস এর ট্র্যাকে বা অন্য জবের ট্র্যাকে, লাস্ট যে পরীক্ষাটা যে সে ফেল করছে, এটা মাথা থেকে বের করা খুবই কঠিন, যে লাস্ট এক্সামে একটা ফেইল্ড অ্যাটেম্প ছিল, হ্যাঁ। এরপর আমরা কি করি আসলে? এই টেনশনটা কিছুক্ষণ থাকে। কি করি আমরা এরপরে? আমরা এরকম একটা ডিভাইস হাতে নিই, স্ক্রিনটা আনলক করি, এবং এরপরে স্ক্রল করতে থাকি। করতে করতে দেখতেছি যে আমার বন্ধুরা প্রমোশন পাইছে, একজনের চাকরি পেয়ে গেছে, হুম, তারপরে ঘুরতে গেছে সে। আমরা দেখব চারপাশে সবকিছুই মুভিং ফরওয়ার্ড, কিন্তু আমরা নিজেরা যেন কোথাও এক জায়গায় আটকায় গেছি, হ্যাঁ। এবং লাইফে এই সময়টা হচ্ছে কষ্টকর কোনো সময় আসলে নাই, যে একটা স্থায়ী কোনো জব নাই, এবং চারিদিক থেকে অনেক প্রেশার কাজ করতেছে, মনে হয় যেন জীবনটা থেমে গেছে। এগুলো চিন্তা করতে করতে আমরা ফোনে স্ক্রল করতেছি করতেছি করতেছি, করতে করতে 30 মিনিট চলে গেছে। কারো কারো ক্ষেত্রে 1 ঘন্টা 2 ঘন্টা চলে গেছে। ঘুম থেকে উঠলাম, 1-1.5 ঘন্টা আমরা শুধুমাত্র ফোন স্ক্রলিং করতে আমরা মোটামুটি সময়টা নষ্ট করে ফেলছি। সমস্যাটা কোন জায়গায় আসলে? দেখ, একটা সময় কিন্তু ফোন ছিল না, এরপরে বাটন ফোন আসলো। হুম, আমরা একটা ফোন, আমাদের বাসায় প্রথম যে ফোনটা আসছিল নোকিয়া 3310 একটা ফোন, হ্যাঁ। খুব মোটা, একদম ইটের মতো একটা, কারণ মাথায় মারলে কিন্তু মাথা ফেটে যাবে এরকম অবস্থা, হ্যাঁ, এরকম একটা ফোন আসছিল। এটা আমরা কথা বলতাম আর এসএমএস করতাম। তাহলে যখন এই যে ইন্টারনেট যুক্ত যে ফোনটা আসলো, সে আমাদের সাথে একটা প্রমিস করছে, কি প্রমিস? যে পুরো দুনিয়ার সাথে আমাদেরকে কানেক্টেড করবে। কিন্তু আসলে কি সত্যি আমাদের কি কানেক্টেড করছে না? আমরা আমরা আরো বেশি লোনলি হয়ে গেছি। আমার তো মনে হয় আমরা অনেক বেশি লোনলি হয়ে গেছি। কেমনে? আমরা এখন 5 জন বন্ধু যখন একসাথে বসে আলাপ করি, তখন 5 জন আলাদা আলাদা ভাবে তাদের নিজ নিজ সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে থাকি। একসাথে বসছি, আমরা একটা খাবার দাবার খাবো, কোনো রেস্টুরেন্টে গেলাম, 5 জন বন্ধু, 5 জন নিজ নিজ ফেসবুক গুতাচ্ছি, এবং প্রত্যেকে নিজ নিজ আইল্যান্ডে আমরা বন্দি। এটা আগে তো ছিল না। তাহলে যে আমাদেরকে কথা ছিল আমাদের কানেক্টেড করে পড়ে দুনিয়া থেকে, আসলে আমরা অনেক বেশি এখন সেপারেট হয়ে গেছে। তুমি চিন্তা করো, আগে চিঠির যুগ ছিল, যে আমার আব্বা সৌদি আরব থেকে চিঠি পাঠাতো, আমরাও চিঠি লিখতাম। কথা বলতে চাইলে উনি ক্যাসেট রেকর্ড করে পাঠাইতো, সেটা শুনে এবার আমরা রেকর্ডিং পাঠাইতাম। পুরো জিনিসটার মধ্যে প্রায় 1 মাসের মতো সময় লেগে যেত। তখন মানুষের মধ্যে যেরকম যোগাযোগ ছিল, নিজেকে প্রশ্ন করো তো, তুমি যে লাস্ট কবে তোমার রিলেটিভ, মামা, খালা, ফুফু, চাচা, ফোন করে খবর নিয়েছিলাম? খুব ইজি এখন, একটা হোয়াটসঅ্যাপে ঢুকে কল করা যায়, হ্যাঁ। আগে চিঠি চালাচালির সময় মানুষ যতটা কানেক্টেড ছিল, খোঁজ খবর নিত, এখন এত ইজি হয়ে গেছে, একটা হোয়াটসঅ্যাপে ঢুকেই সবাইকে খোঁজ খবর নেওয়া যায়। আমরা কতজন লাস্ট কবে খোঁজ খবর নিয়েছি আত্মীয় স্বজনদের?
আরও কিছু কাজ করছে সে, সেটা হচ্ছে এই ডিভাইসটা সে আমাদেরকে যাবতীয় ব্যথা থেকে, পেইন থেকে সে আমাদেরকে মুক্ত রাখছে, অ্যানাস্থেটিক হিসেবে সে কাজ করতেছে, বাস্তবতা আমাদেরকে বুঝতে দিচ্ছে না। তো যখন আমরা বসে ফোনটা স্ক্রল করতেছি, তখন আসলে আমাদের চাকরি নাই, আমাকে যে সমাজ কটু কথা বলতেছে, ফ্যামিলি থেকে যে কটু কথা বলতেছে, প্রেমিকা প্রেশার দিচ্ছে যে তুমি কবে চাকরি পাবো, আমাকে বিয়ে করবা কবে, হ্যাঁ, ওই কষ্ট থেকে আমাদেরকে সে দূরে রাখতেছে। আর্টিফিশিয়ালি আমাদের মধ্যে সে একটা সুদিং ইফেক্ট দিচ্ছে, আমাদের মনে হয় যে কোনো পেইন নাই, কোনো ব্যথা নাই, ঘুরতেছি, খাচ্ছি, যাচ্ছি, হ্যাঁ, আর ফোন স্ক্রল করতেছি। পুট ইট অ্যাওয়ে, ফেস ডাউন। আমি তোমাদেরকে এখানে কোনো এক্সাম টিপস দিতে আসি নাই। এক্সাম টিপস তোমরা গতকালকেই পাইছো, পরীক্ষা কেমন ভালো করতে হবে। আমি এখানে তোমার সিভি ফরম্যাটিংও ফিক্স করতে আসি নাই। আমি তোমাকে বলতে আসছি যে তুমি আসলে একটা রং ওয়ার ফাইট করতেছো। রং ওয়ারটা যদি ফাইট করো, তুমি তো জেতার সম্ভাবনা জিরো। তুমি ভাবতেছো যে তোমার মধ্যে হতাশা কাজ করতেছে কারণ ইউ ডোন্ট হ্যাভ এ স্যালারি। আসলে এই জন্য না। ইউ ডিপ্রেসড বিকজ ইউ হ্যাভ লস্ট ইউর পারপাস। তোমার লাইফে পারপাস কি? তুমি কি করতে চাও 5 বছর পর, 10 বছর পর? তুমি ভুলে গেছো এটা। ইউ আর ডিপ্রেসড বিকজ ইউ হ্যাভ ট্রেডেড ইউর পোটেন্সিয়াল ফর ডিস্ট্রাকশন। এই ডিস্ট্রাকশনের বিনিময়ে তোমার পোটেন্সিয়ালটা তুমি বিক্রি করে দিছো, অল্প টাকায় তোমার সামর্থ্যটা বিক্রি করে দিছো। জাস্ট ফোন স্ক্রলিং, সোশ্যাল মিডিয়া, এটার কাছে তোমার যে অসীম সামর্থ্য ছিল, খুব অল্প টাকায় তুমি মার্ক জাকারবার্গের কাছে বিক্রি করে দিছো। ও খুব অল্প টাকায় তোমাকে কিনে নিছে, এবং তুমি বসে বসে ওর বানানো একটা পৃথিবীতে ঢুকছো, পৃথিবীতে ঢুকে ওর আয় রোজগার করে দিচ্ছ। তোমার একটা স্ক্রলিংয়ে মার্ক জাকারবার্গের অ্যাকাউন্ট ফুলে ফেপে অনেক বড় হয়ে যাচ্ছে। তুমি জাস্ট একটা টুল, অল্প দামে তোমাকে কিনে নিছে, খুব বেশি টাকা খরচ করতে হয়নি আসলে। ব্লেইজ প্যাসকেল একটা কথা বলছিল, অল অফ হিউম্যানিটিস প্রবলেমস স্টেম ফ্রম মেন্স ইনএবিলিটি টু সিট কোয়াইটলি ইন এ রুম অ্যালোন। যে উনি বলছিল যে মানুষের যে অধিকাংশ সমস্যা, এটা কোত্থেকে আসতেছে? একটা রুমে খুব নীরবে বসতে পারার অক্ষমতা থেকে আসছে। আসলে তো ট্রু যে আমরা আমাদের সমস্যাটা নিয়ে আমরা কতক্ষণ একা বসছিলাম, নীরবে চিন্তা করছি যে আমার কেন চাকরি হচ্ছে না, বা আমি এতবার অ্যাটেম্প নিলাম কেন হচ্ছে না, বা যদি হইতে হয় তাহলে আমাকে কি করতে হবে, আমার প্রবলেমগুলো আসলে কি, আমি এটা কীভাবে সলভ করতে পারি। নীরবে বসে আমি কতদিন ভাবছিলাম। দেখো, নীরবে যদি আমরা কোনো সমস্যার কথা না ভাবি, এটা সলিউশন আসবে না। আমাদের নবীজি যখন আরবে দেখলেন যে ওখানে আইএমএ জাহিলিয়াত চলতেছে, কন্যা শিশুকে জীবন্ত দাফন করে ফেলতেছে, মানুষের মধ্যে মারামারি, হানাহানি, উনি তখন কি করছিল? উনি হেরা গুহে চলে যেতেন, তাই না? ওখানে বসে নীরবে চিন্তা করতেন যে মানব জাতির এই প্রবলেমটা কীভাবে সলভ করা যায়। এরপর এইবার 10 বছর উনি চিন্তা করছে। ওনার বয়স যখন 40, তখন জিব্রাইল আলাইসাল্লাম আসছে, হ্যাঁ, যে উনি যে মেসেঞ্জার, মানব জাতির জন্য পথ প্রদর্শক, এটা বলতে আসছে। তাহলে উনি চিন্তা করছে যে এই আরবের মধ্যে আইএমএ জাহিলিয়াত, এখানের মধ্যে এত, এখানের মধ্যে পাপ, এটা থেকে কিভাবে মানব জাতিকে মুক্ত করা যায়। তুমি পৃথিবীতে যত মহামানব, যতজন লাইফ তুমি স্টাডি করো না কেন, তাহলে ওনারা মহামানব হয়েও ওনারা কিন্তু প্রবলেমগুলো নিয়ে চিন্তা করতে বসে বসে যে কিভাবে এটাকে সলভ করা যায়। তাহলে আমরা তো মহামানব না, আমরা তো খুবই ক্ষুদ্র, ক্ষুদ্রাতি ক্ষুদ্র। তাহলে আমরা যদি নীরবে বসে চিন্তা না করি আমরা প্রবলেমটা সলভ করবো কিভাবে, তাহলে এটা সলিউশন করতে আসবে, আসবে না তো এটা। তো কেন আমরা আসলে নীরবে বসতে পারি না? সমস্যা কোন জায়গায়? দ্য রিজন, ইউ ক্যানট ফোকাস। আমাদের ফোকাসটা নষ্ট হয়ে গেছে, খুব অল্প টাকায় আমরা ফোকাসটা বিক্রি করে দিচ্ছি। ইট ইজ নট বিকজ ইউ আর লেজি, তুমি লেজি না আসলে। ইট ইস বিকজ ওয়েন ইউ সিট দেয়ার ইন দ্য সাইলেন্স, ইউ হ্যাভ টু ফেস ইউর সেলফ। নীরবে যখন বসবা তখন তুমি নিজেকে ধিক্কার দিবা যে আমি এগুলো কি করতেছি, আমি আজকে যে একটা লোকের সাথে এখানে তর্কাতর্কি করলাম, এটা কি প্রয়োজন ছিল? আমি আজকে সোশ্যাল মিডিয়াতে এতগুলো পোস্ট করে লাইক দিয়েছি, যে কি দরকার ছিল আমার? আমি কেন এইভাবে সময় নষ্ট করতেছি? সময়ের চেয়ে মূল্যবান তো কিছু নাই। তাহলে আমরা যে সকল খারাপ কাজ করছি সারাদিনে, এগুলো মনে চলে আসবে, ওটাকে ফেস করতে আমরা খুব ভয় পাই। ওই ভয় পাই বলেই আমরা আসলে নীরবে বসতে পারি না। বসতে চিন্তা করলেই দেখবো যে দোষ আসলে আমাদেরই। এই যে দৌড়াচ্ছি দৌড়াচ্ছি দৌড়াচ্ছি, চারপাশে কি করতেছে, সবকিছু দৌড়াচ্ছি আমরা। টুডে উই আর গোয়িং টু স্টপ রানিং। টুডে
we turn off the noise. Today, we stop waiting for a boss to give us permission to work, and we start building a life that has a meaning, regardless of who hires us. So, welcome in our webinar, The Architecture of Meaning. আমার নাম ডক্টর শামসুল আরিফিন। আমি পড়াশোনা করেছি কুমিল্লা মেডিকেল কলেজ থেকে MBBS। এরপর আমি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে MPH করি। আমি 37 BCS এর ক্যাডার, আর এখন আমি P2A-তে চিফ ইনস্ট্রাক্টর হিসেবে আছি। তো চলো আমরা দেখি যে আমরা এই সমস্যাগুলি কিভাবে সলভ করতে পারি। আগে তো সমস্যাটা আমাদেরকে অ্যাকনোলেজ করতে হবে যে কোন কোন জায়গার সমস্যা। হ্যাঁ, তাহলে আমরা প্রথমেই বললাম যে এই যে আনএমপ্লয়মেন্টের কারণে যে আমাদের মধ্যে যে ডিপ্রেশনটা কাজ করে, শুধু টাকা পয়সা নয়, এটা আসলে কারণ না। ইট ইজ অ্যাবাউট দ্য লস অফ ইউটিলিটি। উই ফিল উই ডোন্ট ম্যাটার। পরিবারে কিন্তু বেকার ছেলে মেয়ের মতামতকে জিজ্ঞেস করে না, তার কোনো দাম নাই। কি হচ্ছে না হচ্ছে এগুলো কোনো কিছু ম্যাটার করে না, ওগুলোকে পাত্তাই দেয় না। এটা আমাদের মনের মধ্যে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট করে, এবং যখন এই পেইনটা থেকে দূরে থাকতে আমাদের লাগবে ব্যথানাশক। তাইলে ব্যথানাশক কি কি আমাদের? এই যে টিকটক, ইনস্টাগ্রাম, নেটফ্লিক্স, এগুলো আমাদের ব্যথানাশক। এগুলো বলা হয় দ্য গ্রেট অ্যানাস্থেটিক। সো এগুলোর মাধ্যমে আমরা ব্যথা থেকে দূরে থাকতে পারি। মনে রাখতে হবে, আমরা ব্যথা থেকে দূরে থাকার জন্য যা কিছু ইউজ করি, এই সোশ্যাল মিডিয়া ইউজ করতেছি, এটা আমাদের খুব চিপ ডোপামিন দিচ্ছে। ডোপামিন কি? ডোপামিন হচ্ছে আনন্দের হরমোন, ভালো লাগার হরমোন, নিউরোট্রান্সমিটার। তো যখন ডোপামিন রিলিজ হয় তখন খুব ভালো লাগে আমাদের। এই যে আমাদের ফ্যামিলি, সোসাইটিতে আমরা যে সোসাইটি থেকে পেইন অফ রিজেকশনটা পাচ্ছি, এটাকে নাম করে দেয়, এবং খুব অল্প কিছুর বিনিময়ে সে আমাদের ফোকাসটা হাইজ্যাক করতেছে। কেমনে হাইজ্যাক করে? যখনই একটা টুপ করে নোটিফিকেশন আসছে, তখনই কিন্তু আমরা ফোন চেক করতেছি। যখন নোটিফিকেশন আসছে তখন আমরা ফোন চেক করতেছি। তাহলে আসলে সে আমাদের ফোকাসটাকে হাইজ্যাক করছে, রব করে ফেলছে, ডাকাতি করে ফেলছে আমাদেরকে। তখন আমরা মুহূর্ত থেকে হারায় যাই। ভিক্টর ফ্রাঙ্কেল উনি একটা কথা বলছিল যে আমরা যদি সাফারিং থেকে যদি মিনিংটা আমরা যদি বিয়োগ করি, তাহলে যেটা পাবো তার নাম হচ্ছে হতাশা, ডিসপেয়ার। তাহলে দেখো তো, আমরা যা কিছু সাফারিং, ওটাকে যদি ইকুয়াল মিনিং দিতে পারি, তাহলে সাফারিংও যা, মিনিংও তা। ডিসপেয়ার হবে শূন্য, কোনো হতাশা থাকবে না। আসলে আমাকে কেন চাকরি পাইতে হবে, আমাকে কেন পড়ার টেবিলে বসতে হবে, আমাকে কেন পড়াশোনা করতে হবে, এই ওয়াইটা আমাদের খুঁজে পাইতে হবে। যদি এটা খুঁজে পাই, তাহলে চাকরি পাওয়ার জন্য যে কষ্টটা, এটার এই যে সাফারিংটা চাকরি পাওয়ার জন্য আমাদের যে পড়াশোনা, তো কষ্ট ডেফিনেটলি যে সাফারিংটা হবে, এটা যখন ইকুয়াল মিনিংটা আমরা খুঁজে পাবো, তখন আমাদের মধ্যে কোনো হতাশা কাজ করবে না। তাহলে আমরা কেন পড়ার টেবিলে বসবো? আমাদের চিন্তা করতে হবে, এই যে আমার যে কষ্টটা, যে স্ট্রাগলটা, আমি ধরে নিচ্ছি আমরা সবাই বুঝতে পারছি যে আমাদের ফোকাস যারা যারা হাজার করছে, আমরা সেখান থেকে এখন সরে আসছি। সরে এসে আমরা এখন বসছি নীরবে, এখন চিন্তা করবো আগে আমাদের মিনিং খুঁজে পাইতে হবে। এই যে স্ট্রাগলটা করবো, আমরা কেন করব? তাইলে আমরা যদি চিন্তা করি যে আমি যে এত কষ্ট করে পড়ার টেবিলে বসছি, এই যে পড়াশোনা করতেছি কষ্ট করে, আমরা এখানে ভিডিও ক্লাস করতেছি, রেকর্ডিং দেখতেছি, এটা কেন? কারণ এটার কারণে আমার ফিউচার ফ্যামিলির জন্য আই এম বিল্ডিং রেজাইলিয়েন্স, আই এম প্রুভিং টু মাই সেলফ দ্যাট আই ক্যানট বি ব্রোকেন। তখন এই কষ্টটা, এই সাফারিংটা বিকামস বিয়ারেবল। আমরা যারা আর্টস কমার্স থেকে পড়ছি, যাদের মনে হচ্ছে বিজ্ঞান এত কঠিন কেন, বিজ্ঞানের এই রসায়ন বিজ্ঞান এত কঠিন, এটা কেমনে পারবো, এটা এটা তো বেশি কষ্ট লাগে, তখন এটা কষ্ট মনে হবে না। তো মনে হবে আমি এই কষ্টটা যদি করতে পারি, এটা তো আসলে আমার ফিউচার ফ্যামিলির জন্য আমি রেজিলিয়েন্স বিল্ড করতেছি। এই যে আমার নিজেকে প্রুফ করতেছি, এই চাকরিটাই তো আমি আগামী আরো 30-32 বছর ধরে করব। তাহলে তো আমি যে কষ্টটা করতেছি, সে অর্জনের কাছে তো এটা কিছুই না। আমাকে আরো বেশি কষ্ট করতে হবে যাতে আমি আমার কাঙ্ক্ষিত জবটা আরো আলেতে যাতে আমি পেয়ে যাই। দেখো, আমাদের চারপাশে যা কিছু ঘটে, কিছু ব্যাপার আমাদের কন্ট্রোলে নাই, কিছু ব্যাপার আমাদের কন্ট্রোলে আছে। কোনটা কন্ট্রোলে নাই? দেশের অবস্থা কোন দিকে যাইতে পারে, এটা আমাদের কন্ট্রোলে নাই। এটা তুমি কন্ট্রোল করতে পারবে না, কারণ একটা দেশের অবস্থা, একটা দেশের অর্থনীতি, রাজনৈতিক সিচুয়েশন, কিন্তু অনেক ফ্যাক্টরস এখানে রিলেটেড।
কেমন প্রশ্ন? পিএসসি এখন নতুন যে পিএসসি আসছে এরা কোশ্চেন কঠিন করে ফেলতেছে, তাহলে পিএসসি যে মোড কি এইটা তো আমরা বুঝতে পারবো না, এটা আমি চেঞ্জ করতে পারবো না, আমার কন্ট্রোলার নাই, ওরা কেমন প্রশ্ন করবে, কতজন প্রার্থী অ্যাপ্লিকেশন করবে আমরা কালকে জানবো, যে 50 BCS এর কতজন অ্যাপ্লিকেন্ট ছিল, এটা আমাদের কন্ট্রোলার নাই। প্রিলিতে কতজনকে টেকাবে এটা আমাদের কন্ট্রোলার নাই। তাহলে যেটা আমাদের কন্ট্রোলে নাই, যে প্রিলি কতজনকে টেকাবে, কতর ভিতরে থাকতে হবে, যেটা আমাদের কন্ট্রোলার নাই, প্রশ্ন কতটা কঠিন হবে, সেটা নিয়ে চিন্তা করে খুব একটা লাভ হবে না, কোনো লাভ নাই। কন্ট্রোলে কোনটা আছে আমাদের, আমি পড়ার টেবিলে বসতে পারি, আমার রুটিনটা মেনটেন করতে পারি, আমার ফোকাসটা আমি মেনটেন করতে পারি, এটুকু আমার কন্ট্রোলে। তাহলে যা কিছু আমাদের কন্ট্রোলে আমরা ওটাতেই মনোযোগ দিব, যেটা কন্ট্রোলে নাই ওটাতে ফোকাস করে খুব একটা লাভ হবে না। সো কন্ট্রোল দ্য কন্ট্রোলেবলস, মাস্টার হোয়াটস ইন ইউর হ্যান্ডস। আজকে থেকে, এই মুহূর্ত থেকে তাইলে আমরা পরীক্ষার প্রশ্ন কেমন হবে, এখানে কতজন টেকাবে, কটা সিট থাকবে, এগুলো নিয়ে আমরা দুশ্চিন্তা করব না। আমরা কিভাবে পড়াশোনাটা গোছাতে পারি, আমাদের রিভিশন শিডিউল কেমন হবে, আমি কতক্ষণ ঘুমাবো, আমি কি খাবার খাবো, এবং আমার মানসিক কন্ডিশন কি হবে, এটা নিয়ে আমরা ভাববো। মনে রাখবা, উইনার্স ফোকাস অনলি অন ওয়ার্ডস উইদিন দেয়ার কন্ট্রোল। যত যে কোনো কিছুতে, সেটা হোক কোনো এক্সাম, হোক কোনো স্পোর্টস, দেখবা উইনাররা শুধুমাত্র যেটা তার কন্ট্রোলে থাকবে সেটার উপর ফোকাস করে, যেটা তার কন্ট্রোলে নাই এটা নিয়ে ভেবে তারা মনোযোগ নষ্ট করে না। উইনারদের আরো কিছু হ্যাবিট আছে, তারা ইনভার্টেড ওরি রুল অ্যাপ্লাই করে। এটা কি জিনিস? ডোন্ট অবসেস ওভার দ্য 1%। ধরো তুমি যখন এক্সাম জন্য প্রস্তুতি নিচ্ছ, এরকম অনেক কিছু থাকবে যে তুমি জানবা না, বা প্রস্তুতি নেওয়া অনেক ঝামেলাপূর্ণ। ধরো সাম্প্রতিক, কালকে আমরা অ্যানালাইসিস দেখাছিলাম, সাম্প্রতিক থেকে আসলে সাম্প্রতিক ডেটা থেকে মুখস্থ করে এখান থেকে কত পার্সেন্ট আসে বিশেষ পরীক্ষায়, 2%, 3%। যদি 200টা এমসিকিউ যদি থাকে, সে 200 এমসিকিউর মধ্যে, এটা তো টেনশন মেইনলি, যে সাম্প্রতিক এত সাম্প্রতিক কেন মুখস্থ করবো। তো 200টা এমসিকিউ যদি থাকে, সেখানে যদি 4টা কোশ্চেন থাকে সাম্প্রতিক থেকে, তাহলে তো মাত্র 2%, মাত্র 2%। আবার গতকালকে তোমাদেরকে আমি যে অ্যানালাইসিসটা দেখাইছিলাম, তারও আগে শাহরিয়া তোমাদেরকে অ্যানালাইসিস দেখাইছিল, যে 47-এর কোশ্চেনটা গতানুগতিক না, খুবই কঠিন প্রশ্ন, কিন্তু সেই কঠিন প্রশ্নের মধ্যেও 38টা প্রশ্ন ছিল খুবই কঠিন না পারার মতো, 162টা কোশ্চেন ছিল পারার মতো। যারা উইনার তারা আসলে ওই যে 1%, 2% এগুলো নিয়ে অত বেশি চিন্তা করে না। এবং এটা তুমি যখন রেগুলার যখন তুমি পড়বা, ধরলাম তুমি একটা টপিক পড়তেছো, সেখানে 100টা টপিক আছে, তার মধ্যে একটা টপিক খুব কন্ট্রোভার্সিয়াল, এক এক বইতে এক এক রকম জিনিসপত্র লিখছে। অনেক স্টুডেন্ট পাই আমরা, যে ওই একটা কোশ্চেন নিয়ে ও রাত দিন এক করে ফেলছে, সব বই ঘেটে ফেলছে, যে এইটার উত্তর কেন এক এক বইতে এক এক রকমের, P2 লেকচার স্লাইডে একরকম, ওখানে একরকম কেন, এইটার জবাব ওর প্রয়োজন, এইটা জবাব না পাইলে ওর পড়ার টেবিলে পড়তে ইচ্ছা করতেছে না, ওটার জবাব পড়ার আগ পর্যন্ত সে 5 ঘন্টা নষ্ট করতে রাজি আছে, কিন্তু ওই 5 ঘন্টা সে আর অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র পড়ে ফেলতে পারতো। তা এটা যেরকম তোমার পড়ার সময় যেরকম মনে রাখবা, এক্সামও তুমি মনে রাখবা। দেখো 47-এর প্রশ্ন এত ঝামেলাপূর্ণ প্রশ্ন হচ্ছে, তারপরও দেখো 162টার প্রশ্ন ছিল পারার মতো, 38টা ছিল একদম মাথার উপর দিয়ে যাওয়ার মতো। তাহলে দেখো 47 এত কঠিন প্রশ্নের মধ্যেও 81% প্রশ্ন ছিল পারার মতো, অনলি 19% প্রশ্ন ছিল মাথার উপর দিয়ে যাওয়ার মতো। তাহলে এই সিস্টেমটা তুমি এক্সাম হলে অ্যাপ্লাই করতে পারো, যে আমি 10, 15, 20% প্রশ্ন মাথার উপর দিয়ে যাবে, এটা মেনে নিতে হবে, কিন্তু যে 80% প্রশ্ন মাথার নিচ দিয়ে গেছে, সেগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনাগুলো করবো। তাহলে আমার চিন্তা করার যে ফ্রেম, কোনো কিছু নিয়ে যে অবসেশন করার যে আমাদের যে মেথড, সেটা চেঞ্জ করে ফেলবো। ওই 1% ঝামেলাপূর্ণ জিনিসপত্র নিয়ে আমরা বেশি মাথা কামাবো না। আর এই যে তুমি যে জব প্রিপারেশনের জন্য টেবিলে যে বসছো, হ্যাঁ, তুমি মনে করবা যে তুমি কোনো চাকরির জন্য চাকরি ভিক্ষা করতেছো না, তুমি তুমি দিন দিন মাস্টার হচ্ছ। তোমার সামনে কি কি সাবজেক্ট, ইংলিশ গ্রামার, তুমি ইংলিশ গ্রামার মাস্টার হচ্ছ, ভোকেব, তুমি ভোকেব মাস্টার হচ্ছ দিন দিন, ম্যাথ মেন্টাল অ্যাবিলিটি মাস্টার হয়ে যাচ্ছ তুমি, জিকে, তুমি প্রতিদিন নিত্য নতুন কত কিছু জানতেছো, এটা মাথায় রাখবা। হ্যাঁ, আমি জিকে পড়তেছি, আচ্ছা কত কিছু জানতেছি, নতুন নতুন জিনিস। যখন আন্তর্জাতিক পড়বা,
বা বারে নতুন নতুন অনেক কিছু জানতেছি, আমি এটাতে মাস্টার হয়ে যাচ্ছে আস্তে আস্তে। দেশের ইতিহাস, অর্থনীতি, সংবিধান, প্রত্যেকটা টপিকে আমরা আসলে মাস্টারি অর্জন করতেছি। মনে রাখবা, যখন তুমি মাস্টার হয়ে যাবা তখন তুমি চাকরি খুঁজে লাগবে না, তখন তুমি আনডিনায়েবল হয়ে যাবা, চাকরি তোমাকে খুঁজে নিবে। ট্রু। যখন তুমি চিন্তা করবা যে আমি আসলে বাংলা ব্যাকরণে মাস্টার হয়ে যাচ্ছি, বাংলা লিটারেচারে আমি মাস্টার হচ্ছি, ইংলিশ গ্রামারে মাস্টার হচ্ছি, ইংলিশ লিটারেচারে আমি মাস্টার হচ্ছি, যখন তুমি মাস্টার হয়ে যাবা তখন তুমি আনডিনায়েবল হয়ে যাবা, তখন চাকরি তোমাকে খুঁজে নেবে, তুমি অটোমেটিক চাকরি পাইতে শুরু করবা এবং দেখবা এত চাকরি পেয়ে যাচ্ছ, যেখানে অ্যাপ্লাই করবে সেখানে পাবা তুমি। তোমার ব্যাংকে হওয়া শুরু হবে, গভর্নমেন্ট ব্যাংকগুলোতে হবে, বাংলাদেশ ব্যাংকে হবে, বিসিএস হবে, তুমি যেটাই দিবে সেটাই হতে থাকবে। তার আগে তোমাকে চিন্তা করতে হবে আমাকে প্রত্যেকটা সাবজেক্টে আমাকে মাস্টার হয়ে যাইতে হবে, যদি হইতে পারি তাহলে আমার চাকরি হয়ে যাবে, সে আমাকে খুঁজে নেবে। আমি চাকরির পিছনে ছুটবো না, আমি ছুটবো কিসের পিছনে? আমাকে বাংলা ব্যাকরণে ভালো হইতে হবে, বাংলা সাহিত্যে ভালো হইতে হবে, ইংরেজি গ্রামার ভালো হইতে হবে, ইংরেজি সাহিত্যে ভালো হইতে হবে, ম্যাথমেটিক্যাল ভালো হইতে হবে, আমাকে বিজ্ঞানে ভালো হইতে হবে, আইসিটিতে ভালো হইতে হবে। এগুলো ভালো হবো আমি, চাকরি অটোমেটিক আমাকে পাই যাবে। কোন চাকরি আমাকে আমার হবে কি হবে না এগুলো আমার মাথা থেকে আউট করে দিব, আমি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আমার মাস্টার অর্জন করতে হবে। আসব আমরা লাইফে আমাদের কেরিয়ার চুজিং এর ক্ষেত্রে আমরা যেটাকে বলি, যে কাজটা আমরা ভালোবাসি, করতে খুব ভালো লাগে আমাদের, এটাকে বলা হয় প্যাশন। যে কাজটাতে আমরা খুব স্কিল্ড, আমরা খুব ভালো যেটা করতে, হ্যাঁ, তাইলে আমরা যেটা ভালো, আমরা দক্ষ যেটাতে খুবই, হ্যাঁ, সেটা আমাদের স্কিল বা সেটা আমাদের প্রফেশন। দুনিয়া আমার থেকে কি চাচ্ছে, ওটা হচ্ছে আমার মিশন। আর যে কাজটা করার জন্য আমাকে টাকা দেওয়া হয় সেটা হচ্ছে আমাদের ভোকেশন। যেটা আমার প্যাশন, যেটা করতে আমার ভালো ভালো লাগে, যেটা করতে আমার ভালো লাগে, ওটাকে যদি আমরা প্রফেশন বানাই, তাহলে যেটা আমাদের ভালো লাগে, এটা আমাদের প্যাশন, ওটাকে যদি আমরা, ওটাতে যদি আমরা স্কিল্ড হয়ে যাই, ওটাকে যদি টাকা বানানোর, টাকায় আয়ের আমরা যদি ওই মেক করি, এবং দুনিয়া অ্যাকচুয়ালি আমার থেকে ওটা চাচ্ছে, এই চারটা পয়েন্ট যদি আমরা একটা বিন্দুতে যদি নিয়ে আসি, ওই বিন্দুটাকে বলে ইকিগাই। তো যারা এক বিন্দুতে নিয়ে আসতে পারবে, সে বেঁচে থাকার একটা মিনিং পেয়ে যাবে, বেঁচে থাকাটা তার কাছে অর্থবহ মনে হবে। প্রতিটা মানুষ যেটা করতে ভালো লাগে, ওটাকেই, ওটাতে সে স্কিল্ড হওয়া উচিত। ওটাকে যদি সে ভোকেশন ওই হিসেবে নেয় তাহলে তোমার লাইফটা ভালো কাটবে। তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি যে জবটার জন্য অ্যাপ্লাই করতেছো, সেটা হোক বিসিএস, হোক বিসিএস এ তোমার তোমার বিভিন্ন ক্যাডার হতে পারে, টেকনিক্যাল ক্যাডার, তুমি আসলে কাজটা পছন্দ করো কিনা, ভালোবাসো কিনা। ধরলাম তুমি বিসিএস এডুকেশন ক্যাডার তোমার ভালো লাগে, এটার মধ্যে ভালো লাগা আছে তোমার তোমার কাছে, ওইটা শিক্ষকতা যদি তোমার ভালো লাগে, ওখানে তুমি তোমার স্কিল বিল্ড আপে ট্রাই করো এবং ওটাকে তোমার অর্থ উপার্জনের ওয়ে বানাই ফেলো, তোমার লাইফটা ভালো কাটবে। এখন যেটা তোমার ভালো লাগে না, বাস্তবে তুমি ভালো থাকবে না, ওটাকে যখন তুমি তোমার কেরিয়ার বানাবা, তখন তুমি ভালো থাকবে না। ধর একজন ডেস্ক ওয়ার্ক ভালো লাগে না, ডেস্ক জব ভালো লাগে না, ডেস্ক জব যদি তার ভালো না লাগে, তাহলে তো বিসিএস ক্যাডারের অধিকাংশ চাকরি ডেস্ক জব আসলে, হ্যাঁ, তো সে ডেস্ক জবে খুব ভালো ফিল করবে না। তুমি আগে নিজেকে প্রশ্ন করো যে আসলে তুমি যে জবটার জন্য ট্রাই করতেছো, এটা তুমি ভালোবাসো কিনা, পছন্দ কিনা, তোমার এটা এত প্যাশন প্যাশন আছে কিনা এটার পিছনে। তুমি যে কল্পনা করো তুমি পুলিশের জন্য ট্রাই করতেছো, পুলিশ এই জবটা তোমার, এটা তুমি এই যে অপরাধীকে ধরা, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, হ্যাঁ, এটা তুমি ভালো লাগা আছে কিনা এটার মধ্যে, ওখানে তোমার কি গাইতে তুমি খুঁজে পাবা কিনা। যে ডক্টর, তোমার রুগীকে ট্রিটমেন্ট দিতে, মানুষকে অসুখ থেকে ভালো করতে, এটা তোমার ভালোবাসা আছে কিনা, ভালো লাগে কিনা এটা। যদি ভালো লাগে এটা, তাহলে গো ফর ইট, এটা তোমরা এঁকে গাই। তাহলে আমরা যেটা আমাদের প্যাশন, ওটাকে যদি আমাদের প্রফেশন বানাইতে পারি, মানে ওখানে যদি আমরা স্কিল হইতে পারি, তাহলে আমরা আমাদের বেঁচে থাকার রিজনটা আমরা পেয়ে যাব। দেখো, যার আসলে এই ধরনের ডেস্ক ওয়ার্ক টাইপ জিনিসপত্র ভালো লাগে না, হ্যাঁ, সে আসলে বিশেষ সার্ভিসের পিছনে ছুটে লাভ নাই, ও ভালো লাগবে না হয়তো, প্রত্যেকে ভালো লাগবে এরকম না। তাহলে যার যে যে জবটা ভালো লাগে না, ওটির পিছনে আমার মনে হয় ছোটা উচিত না। একটা সময় সে হতাশ হয়ে যাবে। হুম, যে 9টা 5টা ডিউটি, 5টার পরেও তার একটা ডিউটি, ওটা হচ্ছে ভালো লাগে কিনা।
আগে তুমি নিজেকে প্রশ্ন করো যে তুমি আসলেই কোনটাতে তোমার ভালো লাগা কাজ করে। সো তুমি যদি সেটার সাথে অ্যালাইন করো, টাকা পয়সা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। ইট ইজ জাস্ট এ ম্যাটার অফ টাইম। টাকা পয়সা অটোমেটিক আসবে প্রত্যেকের ক্ষেত্রে। আমরা যদি আমাদের প্যাশন আর প্রফেশন দুটাকে যদি এক বিন্দুতে নিয়ে আসতে পারি, তাহলে টাকা পয়সা এটা ইনএভিটেবল, এটা অটো হতে থাকবে, এটা একসময় চলে আসবে। এটা আমরা সেশনে শুরুতে একটা কথা বলছিলাম যে আমরা কিছু পেইন কিলার, কিছু অ্যানাস্থেটিক ব্যবহার করে আমরা আমাদের ব্রেনের ডোপামিনটা আমরা বাড়াচ্ছি, ভালো লাগা কাজ করতেছে। আমি তোমাদেরকে সাজেস্ট করব, তোমরা যাদের মধ্যে এই আসক্তি কাজ করে, তুমি ডোপামিন ডিটক্স প্র্যাকটিস করতে পারো। কেননা জব মার্কেটের জন্য যে ধরনের হাই লেভেল কম্পিটিশন, 3.5 লাখ 4 লাখ প্রার্থী থেকে 2,000 জব হবে, এটা লো লেভেল অ্যাটেনশন নিয়ে কোনো কাজ হবে না। তুমি লো লেভেল অ্যাটেনশন দিয়ে কখনো একটা হাই লেভেল কম্পিটিশন জিততে পারবে না। ডোপামিন ডিটক্সটা কিভাবে করতে পারো? অনেকগুলো এতে করতে পারো যে তুমি শুধু তোমার পড়াশোনার পারপাজে ছাড়া যে অ্যাপগুলো লাগবে, সেই অ্যাপগুলো ছাড়া বাকি সব অ্যাপ তুমি আনইনস্টল করে দাও। তোমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব আনইনস্টল। শুধু পড়াশোনার পারপাজে যে অ্যাপগুলো লাগবে শুধু সেগুলো তুমি রাখো। তুমি যখন পড়তে বসলা, মঙ্ক মোড স্টাডিজ অ্যাপ্লাই করতে পারো। কি করতে পারো? তুমি 90 মিনিটস তুমি পড়লা শুধুমাত্র। ধরো একটা তুমি ক্লাস রেকর্ডিং দেখবা, ওই ক্লাস রেকর্ডিং দেখা অবস্থায় অন্য কোনো দিকে তো মনোযোগ তুমি দিবা না। ওই 90 মিনিট তুমি একটা ক্লাস রেকর্ডিং তুমি দেখলা, 20 মিনিটসের ব্রেক নিলা, অথবা তুমি 90 মিনিটস একটা টপিক পড়লা, ওই সময় তোমাকে ডিস্ট্রাকশন ঘটাবে এরকম কোনো কিছু তোমার আশেপাশে থাকবে না। এরপর তুমি 20 মিনিট একটা ব্রেক নিলা। আবার তুমি চিন্তা করো, তুমি হচ্ছে যে তুমি সকালে ঘুম থেকে ওঠার পরে, যদি তুমি 7টায় ঘুম থেকে উঠো বা 6টায় ঘুম থেকে উঠো, যে আমি প্রথম 2 ঘন্টা আমি আমার ফোন টাচ করবো না, আমি শুধু বইটা পড়বো। পিটিওতে ভর্তি হলে পিটিও লেকচার বুক আছে, কন্টেন্ট আছে, যদি ইউজ করি সেখানে আমি কোনো অ্যাপের মধ্যে যাব না, শুধু আমি পড়াশোনা রিলেটেড যেটা আছে শুধু সেটাই দেখবো। এর বাইরে আমি অন্য কিছু করবো না। এমন যদি হয় যে আমি ফোনের প্রতি এমন আসক্ত যে ফোনে আমি ঢুকলে আসলে আমি অন্য কিছুতে চলে যাই, আমি ফোনে একটা রেকর্ডিং দেখার জন্য ঢুকছি, কিন্তু আমি আসলে অন্য অ্যাপ থেকে বাঁচাতে পারি না, আনইনস্টল করে দাও। তুমি চাইলে একটা ট্যাব ইউজ করো, ট্যাবের মধ্যে তোমার অন্য কোনো অ্যাপ থাকবে না, সেখানে শুধুমাত্র তোমার বিভিন্ন ক্লাস রেকর্ড বা পড়াশোনার কন্টেন্ট, পিডিএফ এগুলো থাকবে। এরকম কোন স্ট্র্যাটেজি তুমি অ্যাপ্লাই করতে পারো। আমরা যখন পরীক্ষা কাছে চলে আসে, অনেক সময় আমরা পড়াশোনার ইন্টেন্সিটি খুব বাড়াই দেই, হ্যাঁ, 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা, হ্যাঁ, কিন্তু বছরের বাকি সময়গুলো আমাদের পড়ার টেবিলের সাথে কোনো যোগাযোগ থাকে না। হ্যাঁ, মনে রাখবা, তুমি যদি কনসিস্টেন্টলি 4 থেকে 6 ঘন্টা যদি তুমি পড়াশোনা করো, ডিপ ওয়ার্ক যদি করো এভরি সিঙ্গেল ডে, তাহলে ওই যে তুমি ইন্টেন্স পড়াশোনা যেটা করতেছো পরীক্ষার আগে 8-10 ঘন্টা, হ্যাঁ, তার থেকে অনেক বেটার কাজ করবে। মনে রাখবা, মোটিভেশন আসলে মানুষের খুব বেশি কাজে আসে না। মোটিভেশন আজকে আছে কালকে না, এখন আছে তখন নাই। মোটিভেশন দিয়ে কাজ হবে না, তোমাকে সিস্টেম ডেভেলপ করতে হবে। সিস্টেমটা কি? যে আমার মন ভালো হোক, খারাপ হোক, ডিপ্রেশন কাজ করুক, যাই করবো করুক গা, আমি পড়ার টেবিলে বসবো। আমি সকালে ঘুম থেকে উঠেই 6টা বাজে 7টা বাজে আমি পড়ার টেবিলে বসে যাব। আমি 10টা পর্যন্ত পড়বো। এরপরে আমি গোসল টোসল করবো। আমি আদার্স যদি শীতকালে যদি গোসল টোসল করবো আর কি, অনেকে শীতকালে গোসল করে না, তো যদি গোসল করার অভ্যাস থাকে শীতকালে তোমাদের, তো আমি গোসল টোসল করবো, করে আবার আমি একটু রোদে বসে আবার পরের টেবিলে বসে যাবো আবার। হ্যাঁ, তো প্রতিটা সময় সিস্টেমেটিক ওয়েতে থাকতে হবে। আমি সন্ধ্যায় আমি ঠিক মাগরিবের পরে পরের টেবিলে বসে যাব। আমার মন মেজাজ কি থাকবে, আমার দুনিয়াদারিতে কি হচ্ছে, আমার মন খুব খারাপ, এগুলোর উপরে ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। মোটিভেশন কখন লাগে আমাদের? যখন আমরা খুব ডিপ্রেস থাকি, তখন মোটিভেশন লাগে। হ্যাঁ, এখন তুমি ডিপ্রেস থাকলা, তুমি শুধু প্রতিবার তো মোটিভেশনাল কথাবার্তা তোমার লাগে পড়াটেল বসার জন্য, এটা তো খুব একটা, এই সিস্টেমটা খুব একটা কাজ করবে না। তুমি একটা সিস্টেম বানাই ফেলো যে আমি প্রতিদিন এই সিস্টেমে পড়ার টেবিলে বসবো, যা কিছু ঘটুক না কেন আমার লাইফে। আমাদের কারো লাইফ কিন্তু বেড প্রসেস না, প্রত্যেকের লাইফে পেইন আছে। প্রত্যেকের লাইফে আমরা সবাই মনে করি যে আমার নিজের লাইফে মনে হয় অনেক কঠিন, অন্যদের লাইফ মনে হয় অনেক ইজি, অনেক মজা মনে হয়। প্রত্যেকের লাইফে সংগ্রাম আছে, প্রত্যেকের লাইফে অনেক কষ্ট আছে। কারোটা দেখা যায়, কারোটা দেখা যায় না। কেউ হয়তো বলে, কেউ হয়তো বলে না, কিন্তু প্রত্যেকের লাইফে আছে। তাহলে আমাদের লাইফে যা কিছু ঘটুক না কেন, যত কষ্ট থাকুক না কেন, আমি সিস্টেম ডেভেলপ করবো যে আমি দিনে সার্টেন টাইমে কখন কখন পড়ার টেবিলে বসবো, ওই সময় বসে যাবো পড়ার টেবিলে। ওই সিস্টেম ওয়াইজ চলবে, আমার মন যা হবে হোক, তারপর আমরা ডিপেন্ডেন্ট থাকবো না। আমি হয়তো 2 মাস চেষ্টা করছি, 3 মাস করছি, 6 মাস করছি, 1 বছর করছি, দুই দুই বছর করছি, চাকরি এখনো হচ্ছে না।
এই যে ওয়েটিং পিরিয়ডটা, আমরা যখন জিমে ভর্তি হই তখন কি হয়, 5 দিন জিম করে আর তার বানিয়ে দেখি যে তোমার বাইসেপস কতটুকু ফুলছে, তাই না? এই যে মাসল, বাইসেপস মাসল ওদের ফুলছে, 5 দিন জিম করে এটা দেখি যে ভালো মতো ফুলছে কিনা। হ্যাঁ, 5 দিনে তো আসলে কিছু হবে না, কারণ এই মাসল বিল্ড আপ করার জন্য তোমার সময় লাগবে, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর সময় লাগবে। হ্যাঁ, তাহলে তুমি কনসিডার করো যে তোমার ব্রেইনের জিমের উপর আছে, তুমি এখন তুমি যত লম্বা সময় প্রস্তুতি হচ্ছে তুমি তত বেশি রেজালিয়েন্ট হচ্ছ, তোমার সময় চলে আসছে। আমরা বেশিরভাগ সময় যেটা চিন্তা করি যে টাইম ম্যানেজ করা, কিভাবে টাইম ম্যানেজ করব। চাকরিজীবীরা আরো বেশি বলে যে ভাই আমি একটা ছোট চাকরি করতেছি, এখন এটা করে আমি বিসিএস বা আদার্স, আমি একটা এই চাকরি নিয়ে আমি স্যাটিসফাইড না, আমি এখন গভর্নমেন্ট কোনো জব এক্সাম বা বিসিএস জন্য আমি পড়বো, কেমনে পড়বো আমি, বা ভাই আমি প্রাইমারিতে জব করতেছি, আমি বিসিএস জন্য আমি কেমনে পড়বো, ইন্টার্নি করতেছি, ইন্টার্নি করা অবস্থায় আমি বিসিএস জন্য কেমনে পড়বো। হুম, টাইম নিয়ে চিন্তা, টাইম আমরা কিভাবে পাবো। আসলে টাইম সমস্যা না, সমস্যাটা হচ্ছে এনার্জি। আমরা যখন অন্য কোনো একটা জব করি বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকি, তখন আমাদের এনার্জি কমে যায়, ওটা করার পরে পড়ার টেবিলে বসা হয় না, বসার মতো আমরা এনার্জি আর পাই না। তাহলে এটাই হচ্ছে আমাদের সিক্রেট টেকনিক, যে যারা অনেক বেশি কাজে ব্যস্ত থাকি সেখানে আমাদের এনার্জি সেভ করতে হবে। এখন এনার্জি যদি আমরা সেভ করতে চাই, তাইলে ওই এনার্জিটা আমরা খুব ফোকাসড ওইতে কাজে লাগাইতে হবে। আমরা যেরকম দেখি, এই যে ফোকাসের কি গুরুত্ব, আমরা যখন একটা, তোমার একটা আতসী গাছ যেটা ম্যাগনিফাইং লেন্স, এই ম্যাগনিফাইং লেন্স তুমি যদি রোদের আলোয় যদি ধরো, রোদে যায় যদি ধরো তুমি, হুম, ধরলা, ম্যাগনিফাইং লেন্স কি করে, আলোটাকে একটা বিন্দুতে কেন্দ্রীভূত করে। তুমি যখন কিছুক্ষণ ধরে রাখবা এবং একটা কাগজ দিবা, যে কাগজে আগুন, আগুন ধরে গেছে, তা সে কি করতেছে আসলে, সে অনেকগুলো আলোক রশ্মিকে এক বিন্দুতে নিয়ে আসতেছে। তাইলে তুমি যদি তোমার ফোকাসটাকে এক বিন্দুতে কেন্দ্রীভূত করতে পারো, ওই সময় অন্য কোনো কাজ যদি না করো, তাহলেই তোমার পড়াশোনায় আসলে বরকত আসবে। কিভাবে আমরা সাইন্টিফিক্যালি আমাদের ফোকাসটাকে ট্রেন করতে পারি, এটা নিয়ে সাইকোলজিস্টরা অনেক চিন্তা ভাবনা করছে। অনেক রকম তোমার ওয়ে আছে, টাইম ব্লকিং মেথড, পোমোদোরো টেকনিক, হ্যাঁ, অসংখ্য টেকনিক আছে। কিন্তু এককভাবে কোনো টেকনিক সবার জন্য লাগবে এরকম কোনো কিছু নাই। হোমিওপ্যাথিক ওষুধের মতো না, নাগজমিক ওষুধ খেলে সব অসুখ ভালো হয়ে যায়, হ্যাঁ, এরকম কোনো কিছু নাই যে একই টেকনিক সবার জন্য কাজে লাগবে, এরকম না। হ্যাঁ, তাইলে তুমি অ্যাপ্রোচগুলো যদি জানো, যে টেকনিক তোমার জন্য বেস্ট কাজ করবে সেটা তুমি অ্যাপ্লাই করতে পারো। চলো আমরা এরকম কিছু টেকনিকের নাম বলি। একটা জনপ্রিয় টেকনিক হলো পমোদোরো টেকনিক। এই টেকনিকে ধরে নেওয়া হয় যে একটানা 25 মিনিটের মতো আমরা ফোকাস রাখতে পারি, এরপরে 5 মিনিটসের আমাদের ব্রেক প্রয়োজন হয়। এই 25 মিনিটসের একটা সেশনকে বলা হয় ওয়ান পমোদোরো। তাহলে কি করতে হবে, আগে সারাদিন আমরা কি কি পড়বো এটা ভাগ করে ফেললাম, যে আজকে আমরা পড়বো, ধরলাম আমরা আজকে বাংলা ব্যাকরণ পড়বো, তাহলে কতক্ষণ পড়বো, আজকে আমরা বাংলা ব্যাকরণ আমরা 25 মিনিটের সেশন করে এরকম 10টা সেশন পড়বো, 10টা পমোদোরো পড়বো, প্ল্যান করলাম সকালবেলা, বা আগের দিন রাতে প্ল্যান করে আমরা ঘুমাইতে গেলাম। সকাল ঘুম থেকে উঠে তাহলে এবার বইটা খুললাম, আমি আমি চিন্তা করব যে আমার ফোন টোন সব কিছুই দূরে আছে, এখন আমি পড়বো 25 মিনিটস একটানা, 25 মিনিটস একটানা পড়বো। পড়ে ওই 25 মিনিট যখন পড়বো তখন অন্য কোনো দিকে কোনো মনোযোগ দিব না। কেউ ফোন করলে আমি ধরবো না, এখানের মধ্যে ফোন ফ্লাইট মোডে থাকবে, দরকার হইলে কোনো কাজে 25 মিনিট একটানা পড়বো। ওই সময় যদি অন্য কোনো কথা যদি মাথায় আসে, কোনো চিন্তা যদি মাথায় আসে, একটা কাগজে লিখে রাখবো ওই সময় কোনো চিন্তা আসলে, কিন্তু ওইটা নিয়ে মাথা ঘামাবো না। 5 মিনিটস ব্রেকে তখন মাথার মধ্যে ডিস্ট্রাক্টিং আমাদের চিন্তা ভাবনা কি আসলে সেটা নিয়ে ভাববো। এই 25 মিনিটস সেশনকে বলা হয় একটা পোমোদোরো। তাহলে এবার একটা সেশন, দুইটা, তিনটা, চারটা, চারটা পোমোদোরো কমপ্লিট হওয়ার পরে এরপর আমরা একটা লম্বা ব্রেক নিব। হ্যাঁ, 20 মিনিট 25 মিনিটের একটা ব্রেক নিব, ব্রেক নিয়ে আবার শুরু করব। হ্যাঁ, এর ফলে দেখা গেছে যে মেন্টাল ফ্যাটিকটা রিডিউস হয়ে যায় এবং ওভারঅল প্রোডাক্টিভিটি কিন্তু বাড়ে, এবং এটা একদম প্রুভেন যে পড়াশোনার ক্ষেত্রে এটা মনোযোগ বাড়ায়, এটা একেবারে প্রুভেন। তুমি যদিও মনে করতেছো তুমি 6 ঘন্টা 8 ঘন্টা পড়তেছো, বাস্তবে তুমি পোমোদোরো টেকনিক অ্যাপ্লাই করে দেখো যে একদিনে কয়টা পোমোদোরো কমপ্লিট করা পসিবল। দেখবো 10টা পোমোদোরো কমপ্লিট করা তোমার জন্য কঠিন হয়ে যাবে, কারণ আমাদের মনকে কন্ট্রোল করা খুবই কঠিন। বাস্তবে 25 × 10, তার মানে 250 মিনিটস পড়া
খুবই কঠিন, তুমি কালকে ট্রাই করে দেখো। আসলে আমরা পড়ার টেবিলে বসে পড়তে বসে অন্য কোনো কাজ করি, ফোন গুতাই, এদিক সেদিক যাই, হ্যাঁ, মনোযোগ দিয়ে অতক্ষণ আমরা পড়ি না। যদিও মনে করি আমরা 6-7 ঘন্টা পড়ি, 6-7 ঘন্টা আমরা পড়ি না। তুমি যদি মনোযোগ দিয়ে এই পমোদরো টেকনিকে 25 মিনিটের একটা সেশন চলাকালীন সময় অন্য কোনো চিন্তা করা যাবে না, শুধু এই সময় শুধু পড়তেই হবে। তা না, ওই সময় পড়তে হবে, মাথায় কোনো চিন্তা আসলো সেটা অন্য কোথাও লিখে রাখতে হবে। এইভাবে তুমি 25 মিনিট করে করে 10টা সেশন তুমি একদিন পড়ে দেখো কতটুকু বরকত হয় পড়ার। একদিন ট্রাই করে দেখো কতটুকু বরকত হয়। তা এই মেথডটা অ্যাপ্লাই করতে পারো। আর এখানে ক্লক হিসেবে তুমি কোনো অ্যালার্ম ক্লক, হুম, যেটা অ্যানালগ কোনো ক্লক ইউজ করতে পারো, অ্যানালগ বা তোমার ফোনের ক্লক ইউজ করতে পারো, হ্যাঁ, বা ডিজিটাল কোনো ক্লক ইউজ করতে পারো, স্টপ ওয়াচ ইউজ করতে পারো, যেটা খুশি সেটা ইউজ করতে পারো। এই টেকনিকে তোমার প্রোডাক্টিভিটি বাড়বে। আর কি কি টেকনিক আমরা ফলো করতে পারি? স্টিমুলাস কন্ট্রোল থিওরি বলে অলওয়েজ একটা ফিক্সড প্লেসে পড়াশোনার প্র্যাকটিস করতে পারো। ওই সময় ফোন ফ্লাইট মোডে, নো ডিস্ট্রাকশন, হ্যাঁ। তার ফলে কি হবে, ব্রেইন তোমার আশেপাশে প্লেসের সাথে সে একটা অ্যাসোসিয়েশন করে ফেলতে পারে। এটা বিহেভিয়ারাল থেরাপিতে তোমার ইউজ করা হয়, হ্যাঁ। আমার তো তোমার এরকম মনে হয় যে আমি সবসময় যে চেয়ারে বসে কাজ করি ঠিক ও চেয়ারটাই আমার সব জায়গায় লাগবে। এখন আমার বাসায় যে চেয়ারটা ইউজ করতেছি, আমি অফিসে বলছি আমার এই চেয়ারটা লাগবে, কারণ আমার ব্রেন এটার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে, আমি এই চেয়ারটা বসে কাজ করি, হ্যাঁ। আমার মনে হচ্ছে যে এই চেয়ারে বসলে আমার এখানে প্রোডাক্টিভিটি আসবে। আমি সবসময় বাসার মধ্যে আমরা তোমার যখন যেখানে বাসা চেঞ্জ করি, আমি সবসময় একটা সেপারেট একটা প্লেস সবসময় আমি রাখার ট্রাই করি, যে আমি ওখানে বসে পড়াশোনা করব, আমার কাজগুলো আমি ওখানে বসে করব। কারণ ওখানে যখন আমি বসে যাই তো অটোমেটিক দেখা যাচ্ছে যে আমার মনোযোগ অন্য জায়গা থেকে অন্য জায়গা থেকে সরে গেছে। তুমি টেলিভিশন রুমে বা যেখানে তুমি খাইতেছো সেখানে, যেখানে তুমি পড়ো না কেন, হুম, তুমি ঠিক করবা একটা ফিক্সড প্লেসে বসে তুমি পড়বা। এটা যদি তুমি ফিক্স করতে পারো তাহলে দেখবা তুমি ওখানে বসলেই অটোমেটিক তোমার ব্রেইন অ্যাবজেক্ট করে ফেলবে যে আমাকে তো এখন আসলে মনোযোগ দিয়ে কাজটা তাই করতে হবে। কি কি টেকনিক ফলো করবো আমরা? এটা নিউরো সায়েন্টিস্টরা কনফার্ম করছে আমাদেরকে যে মাল্টিটাস্কিং করলে এটা আমাদের একুরেসি ডিস্ট্রয় করে। হুম। এই যে একবার এক একটা টাস্ক যদি তুমি সুইচিং যদি করো তাহলে তোমার এফিসিয়েন্সি 40% মতো কমে যাবে। আমরা এখন এমন মাল্টিটাস্কার হয়ে গেছি যে খাইতে বসলো ইউটিউব লাগতেছে, ইউটিউবে দেখতেছি ভিডিও, আবার এদিকে খাচ্ছি। তুমি আলাদা আলাদা ভাবে করো না, তুমি ইউটিউব আলাদা করে দেখো, তুমি হচ্ছে যে আলাদা করে খাও, তাহলে খাওয়ার মজাটা পাইলা, ইউটিউবে যে গান সিনেমা দেখতেছো সেটা মজাটা পাইলা। যখন পড়তে বলবো তখন শুধু পড়বো, তখন অন্য কোনো কিছু করার দরকার নাই। তাহলে আমরা যখন এক্সাম দিব, ধরলাম তুমি পিটিওতে ডেলি এক্সাম দিচ্ছ, ও ডেলি এক্সামের আমি শুধু এক্সাম নিয়ে ভাববো, অন্য কোনো কিছু নিয়ে ভাবা যাবে না। তাহলে এটা যদি তুমি সব জায়গায় কাজে লাগাতে পারো, সিঙ্গেল টাস্কিং যদি তুমি করতে পারো, আমরা অনেকেই আমাদের জীবনের ব্যয় নির্বাহের তাগিদে অনেক রকম কাজ করতে হয়। আমাকে অনেক রকম কাজ করতে হয়, এখানে আমি পিটিওতে ক্লাস নিতে হচ্ছে, পিটিও বিজ্ঞাপনগুলো প্রপারলি দেয়া, হ্যাঁ, দুবাইতে আমার ক্লায়েন্টের বিজ্ঞাপনগুলো দেয়া, এখানে প্রতিটা মেসেজ পাইতে কত দেরাম খরচ হয়েছে হিসেবে সে তো আমাকে ধরবে। গুগল অ্যাডে আমার প্রতিটা ক্লিকে কত দেরাম খরচ হয়েছে, কারণ আমাকে তো ক্লায়েন্ট ধরবে, ও বলবে যে আমার এখানে এত দেরাম কেন বেশি খরচ হচ্ছে, আপনি তাহলে অ্যাড ঠিক মতো অ্যাডজাস্ট করেন নাই। তাহলে ওর গুগল অ্যাডগুলো একটু চেক করা, ফেসবুকে যে অ্যাডগুলা বা ইনস্টাগ্রামে অ্যাড দিই আমরা দুবাইতে, ফেসবুক খুব একটা চলে না, ইনস্টাগ্রাম, অ্যাডগুলো চেক করা যে তার প্রতিটা মেসেজের জন্য কত দেরাম খরচ হচ্ছে, আর একটু এটাকে আর একটু কাস্টমাইজ করা যায় কিনা, কিছু আমাকে ধরবে যে আমি তো আরেকজনের হাতে কাজ করেছিলাম, ওর এখানে তো আর খরচ কম আসছিল, আপনার এখানে এত খরচ বেশি কেন, হ্যাঁ। এটা একটু চেক করা। যাদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিওর জন্য আমার উপর যারা ট্রাস্ট করে, একটু মার্কেটে ঢুকে দেখা একটু, হ্যাঁ। আমার সন্ধ্যার পরে, মানে তোমার নিউ ইয়র্ক মার্কেট তো আমার দুবাই টাইম সন্ধ্যার পরে ওপেন হয়, তাই সন্ধ্যার টাইমে একটু দেখা মার্কেটে কি অবস্থা আছে, পোর্টফোলিও কি অবস্থা। তাহলে অনেকগুলো সিঙ্গেল টাস্ক আমাকে করতে হচ্ছে, হ্যাঁ, আলাদা আলাদা টাস্ক। সকালবেলা ঘুম থেকে উঠে দেখা বাংলাদেশের মার্কেটে কি অবস্থা, হ্যাঁ। এই প্রত্যেকটা টাস্ক করার সময় আমি একটা বিষয় চিন্তা করি যে আমি যখন যেটা করবো তখন শুধু ওইটাই করব। এটা করলে তাহলে কি হবে, তুমি তুমি অনেক কাজ করতে পারবা। কিন্তু তুমি যদি হেফাজতলি কাজ করতে থাকো, একসাথে অনেক কিছু নিয়ে বসে যাও, তাহলে তোমার প্রোডাক্টিভিটি অটো নষ্ট হয়ে যাবে। এটা করা যাবে না। যখন পড়তে বলবো তখন শুধু পড়বা, তুমি এক্সাম দিচ্ছ তখন শুধু তুমি এক্সামই দাও, ক্লাস করতেছো তুমি তখন শুধু তুমি ক্লাসই করবা। এটা যদি প্র্যাকটিস করতে পারো লাইফের সব জায়গায় তুমি অনেক উন্নতি করতে পারবা। এই মাল্টিটাস্কিং কি হয় জানো, পড়তে বসছো একটা মনোযোগ দিয়ে টপিক বুঝতেছো, হ্যাঁ, টুপ করে একটা নোটিফিকেশন আসছে যে শারমিন খান হ্যাজ মেসেজ ডিউ,
এটা তোমার নোটিফিকেশন আসছে। এখন তুমি চিন্তা করো, আরে শারমিন খান মেসেজ দিচ্ছে আমাকে, ওয়াও কি নাইস একটা ব্যাপার, কি মেসেজ দেখছে, হ্যাঁ দেখি তো। সে বলছে ভাই আপনাকে খুব ভালো লাগতেছে। তখন তুমি তো ভাবছো আরে আমার লোক তো প্রেম হয়ে গেছে তার লোকে, হ্যাঁ সে আমাকে এরকম ভালো একটা কথা বলছে, হ্যাঁ তুমি নোটিফিকেশন দেখলে তোমার ছবিতে লাইক দিছে একজন, হ্যাঁ লাইক দিছে, ওয়াও আমার লোক তার লোক, নিশ্চয় সে আমাকে ভালোবাসে, নিশ্চয় আমাকে বিয়ে করবে সে, হ্যাঁ লাইক দেওয়ার লগে লগে তুমি ধরে পেয়েছো তো তোমাকে মনে বিয়ে করতেছে সে, হ্যাঁ মনোযোগটা নষ্ট হয়ে গেল না? তো তুমি প্রোফাইল পিকচার চেঞ্জ করছো, একজন লাভ রিয়েক্ট দিছে, সুমাইয়া তোমাকে লাভ রিয়েক্ট দিছে, তুই মনে ভাবছো আর সুমাইয়া লাভ রিয়েক্ট কেন দিন আমাকে, ও মনে হয় আমাকে বিয়ে করতে চাই, আমাকে মানে বিয়ে করবে সে, হ্যাঁ গেল মনোযোগটা নষ্ট হয়ে তোমার। তো এই যে নোটিফিকেশন চেক করতে আমাদের মনোযোগ কিছুক্ষণ ওখানে চলে গেছে, আর পড়ার মধ্যে আর নাই। সায়েন্টিস্টরা দেখছে যে এরকম আমরা যখন তোমার হঠাৎ করে নোটিফিকেশন চেক করতেছি, এই প্রিভিয়াস ডিস্ট্রাকশনটা কাটাইতে আমাদের 20 মিনিটের মতো সময় লেগে যায়। এটা বলে অ্যাটেনশন রেসিডিউ। যে কিছুক্ষণ ওখানে মনোযোগ দিছো, তোমরা আজকে এই মুহূর্ত থেকে যে আমার সেশনটা শেষ হওয়ার সাথে সাথে ফোনে সেটিংয়ে ঢুকবা, ফোনে সেটিংয়ে ঢুকবা, সেটিংয়ে গিয়ে ফোনে যত রকম নোটিফিকেশন আছে সব অফ করে দিবা। তোমার যত রকম অ্যাপ নোটিফিকেশন আছে সব নোটিফিকেশন অফ থাকবে তোমার। তাহলে কি হবে, তোমার তোমার মনোযোগ কিন্তু হাজাক হবে না। তোমার যখন যে কাজটা প্রয়োজন তুমি তখন সেখানে সেটা তুমি চেক করবা, ওটা তুমি চেক করে আছো, কিন্তু টুপ করে নোটিফিকেশন কেন দিবে তোমাকে? তার তো নোটিফিকেশন সে তোমাকে হাজাক করে নিয়ে যাবে, ওটা হাজাক হইতে দেওয়া যাবে না। এই জন্য একটা কাজ করতে গেলে যখন টুপ করে একটা নোটিফিকেশন আসে তখন আমরা আসলে অন্যদিকে সরে যাচ্ছি, এই কাজটা করা যাবে না। আমাদের একটা ফ্লো স্টেটে চলে যেতে হবে। তুমি এটা মিলো তোমার কথার সাথে মিলি কিনা, তুমি লাস্ট যখন একটা না মনোযোগ দিয়ে 3 থেকে 4 ঘন্টা পড়ছিলা, 5-6 ঘন্টা পড়ছিলা, তোমার মধ্যে একটা ভালো লাগা কাজ করছিল কিনা? আমার তো খুব ভালো লাগা কাজ করে যখন আমি একসাথে যখন একটা লেকচার স্লাইড রেডি করে ফেলি। হুম, যখন আমরা ধরো আমি একসাথে 400 প্রশ্ন রেডি করে ফেললাম, একটা বইয়ের কাজ করলাম একটা না বসে অনেকক্ষণ, 3 থেকে 4 ঘন্টা একটা বইয়ের কাজ শেষ করে উঠলাম, একটা ভোকাবুলারির জন্য একটা প্ল্যান বানালাম যে আমি ভোকাবুলারিগুলো এইভাবে পড়াবো, হ্যাঁ আমাকে খুব ভালো লাগা কাজ করে। এবার যেরকম আমরা 50 BCS এ কিছু আমরা ট্রাই করছি ভোকাবুলারি, ওটা আমার ব্যাংকে একটু পড়াইলাম, প্রাইমারিতে একটু ট্রাই করলাম ওদের, মানে পড়াই দেখলাম যে ওরা ওরা কেমন নিতে পারে। তো আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্টরা খুব পছন্দ করছে। যদি আমি ওদের 100-120টার মতো ওয়ার্ড পড়াইছি তোমার, জাস্ট নতুন করে ট্রাই করলাম একটা জিনিস যে এটা কিভাবে বলো আমাকে মুখস্থ করানো যায়, যেহেতু পরীক্ষা আসতেছে অনেকগুলো। তাহলে এই যখন 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা যখন একটা না একটা কাজ করি, তখন একটা ভালো লাগা কাজ করে কেন? কারণ ওই সময় মেন্টাল একটা ফ্লো স্টেটে আমরা চলে যাই। হুম, তখন ব্রেন আমাদেরকে ডোপামিন রিলিজ করে এবং নরএফিনেফ্রিন রিলিজ করে, প্রচুর এনার্জেটিক লাগে, খুব ভালো লাগে আর একটা কাজ করছি। হ্যাঁ, এখন তোমাদের সাথে আমি যেই ওয়েবিনারটা নিয়ে কথা বলতেছি, এই ওয়েবিনারটা আমি হচ্ছে যে জাস্ট এই নভেম্বর মাসে এটা বানাইছি আমরা। তা মানে 2 মাস মোটামুটি এটা, হ্যাঁ গত মাসে আমরা এই সেশনটা আমি দুবাই থেকে নিয়েছিলাম। তো আমার খুব ভালো লাগা কাজ করতে, আমি চিন্তা করতেছিলাম যে আসলে পোলাপানের সমস্যা কোন জায়গায়। আমাদের কোর্সের কোনো অভাব নাই, অনলাইনে শত শত কোর্স আছে, ইউটিউবে ঢুকলে রেকর্ডিং এর কোনো অভাব নাই, ইউটিউবে অনেক অসংখ্য ভিডিও রেকর্ড আছে, এখানের মধ্যে অন্য অন্য অনেকের তুমি ক্লাস দেখতে পারতেছো। চাকরির বইয়ের কোনো অভাব নাই, প্রশ্ন ব্যাংকের কোনো অভাব নাই, মডেল টেস্টের অভাব নাই, মোটিভেশনাল স্পিকারের অভাব নাই, এত অভাব নেই কোনো কিছুরই। তাহলে আমরা সমস্যা কোন জায়গায়? তখন আমি দেখলাম যে আসলে মাইন্ডসেটের সমস্যা। তখন আমি চিন্তা করলাম আমি P2A-তে আমরা যদি ভালো করতে চাই তাহলে আমরা শুধু পড়াশোনা করে কাজ হবে না, এখানে পড়াশোনার ব্যাপার বলে লাভ হবে না, আগে মাইন্ডসেট ট্রেনিং দিতে হবে আমাকে ধরে ধরে। অসংখ্য স্টুডেন্ট আমাদেরকে নক দেয়, আমাকে পার্সোনালি নক দেয় যে ভাই আপনার ওই কথাটা শুনে আমার খুব ভালো লাগছিল যে এরপরে আমাদের একটা চেঞ্জ আসছে। আমি চিন্তা করছি কি রে, আসলে বাস্তবতা এরকম, আমি এই প্রবলেম আমার লাইফে ঘটতেছে। চাকরি পাওয়ার পর অনেকে বলে যে ভাই আপনি ক্লাসে একটা কথা বলছিলেন, এরপর আমার মধ্যে একটা চেঞ্জ আসছে, আমি নিজেকে অনেক গুছা নিতে পারছি, এরপর তখন ভালো লাগে। আমি দেখলাম যে আসলে সমস্যাটা মাইন্ডসেটে, পড়াশোনা কন্টেন্ট কোর্স এগুলো কোনো অভাবই নাই। তাহলে তুমি যখন যখন একটা কাজ করবা, তুমি যদি এই ফ্লো স্টেটে চলে যাও তুমি একটা আনন্দ পাবা। এই আনন্দটা পাওয়ার জন্য তুমি চেষ্টা করবা এই একটা মঙ্ক স্টেটে, একটা ফ্লো স্টেটে চলে যাওয়ার জন্য একটা না যখন একটা তুমি কাজ করবা। তাহলে কি করতে পারো, এটা করার জন্য তুমি হচ্ছে মানে মনো টাস্কিং করবা, এট আ টাইম একটা কাজ করবা, এবং যে কাজটা ওই সময় যা যা তোমার মধ্যে ডিস্ট্রাকশন আসতে পারে সেগুলো দূরে সরাই রাখবা। আর তোমার কারেন্ট স্কিল লেভেলের থেকে মোটামুটি একটু তুমি হার্ডার জিনিস নিবা। অতিরিক্ত হার্ডার নিলে এংজাইটি ক্রিয়েট করবে, টু ইজি বা বোর্ডম ক্রিয়েট করবে। ধরলাম তুমি তোমার পক্ষে
ডেইলি তোমার এক চ্যাপ্টার ম্যাথ করা পসিবল। হ্যাঁ, তুমি চিন্তা করলো আজকে আমি 1.5 চ্যাপ্টার করবো বা 2 চ্যাপ্টার করবো, তোমার সক্ষমতার থেকে একটু বাড়াইয়ে তুমি টার্গেট করলা। তুমি 200টা MCQ তুমি একদিনে সলভ করতে পারো, তুমি চিন্তা আমি আজকে 250টা করবো। একটু হার্ডার একটা চ্যালেঞ্জ তুমি নিজেকে দিলা। একটু হার্ডার চ্যালেঞ্জ যখন নিজেকে তখন দিবা, তখন ওটা তোমার মধ্যে ও ট্রিগারটা ফ্লো করবে। আসো আমরা এখন কিছু কথা বলবো, যেহেতু আমরা এখানে চাকরি পরীক্ষা বা আদার কম্পিটিটিভ এক্সামে আমাদের অনেক কিছু, অনেক তথ্য, অনেক কিছু আমাদের হচ্ছে যে মনে রাখা লাগে। আমরা কিছু মেমোরি হ্যাক শিখবো, যে কিভাবে আমরা মেমোরি ডেভেলপ করতে পারি, যেটা আমরা কখনো ভুলবো না। দেখো, আমরা সচরাচর যা কিছু পড়ি তার বেশিরভাগ জিনিস, আমরা 80% জিনিস আমরা কিন্তু পরদিন ভুলে যাই। এই ভুলে যাওয়াটা কিন্তু খুবই নর্মাল। এই ভুলে যাওয়াটা এক্সপোনেনশিয়ালি ঘটে। দেখো, প্রথম দিন যেদিন পড়তেছো 100% একদম সব মনে আছে। তোমার সময় যত আগাচ্ছে তুমি একদম এক্সপোনেনশিয়ালি সবকিছু তুমি ভুলে যাচ্ছ। যত সহজ টপিক হোক না কেন, সময়ের সাথে সাথে কিন্তু আমরা এক্সপোনেনশিয়ালি আমরা টপিকগুলো ভুলে যাই। কারণ আমাদের ব্রেন মনে করে যে এই জিনিসটা অপ্রয়োজনীয়, এটা আমাদের হচ্ছে যে দরকার নাই, সে ডিলিট করে দেয়। পরদিন থেকে সে ডিলিট করা শুরু করে। তাহলে কি করতে হবে? যদি আমরা রিভিউ না করি তা ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমাদেরকে ঘন ঘন রিভিউ করতে হবে। তাহলে আসো, এই রিভিউটার জন্য আইডিয়াল মেথডটা কি? এটা বলা হয় স্পেসড রিপিটেশন। তাহলে স্পেস রিপিটেশন যদি তুমি ফলো করতে হয়, তুমি একদিনে 14 ঘন্টা তুমি পড়লা, এটা প্র্যাকটিস তুমি না করে তুমি একটা কাজ করতে পারো। দিনে সার্টেন টাইম তুমি রাখতে পারো, প্রিভিয়াস ডেতে আমি কি পড়ছিলাম ওইটাকে আমি একটু রিভিউ করি। তুমি টানা 6 দিন যা পড়ছো এটা একদিন তুমি রাখো, ওই দিন আমি সবকিছু রিভিউ করব। পিটিওতে আমরা কি করতেছি, আমরা পিটিওতে আজকে যে ক্লাসটা হয় আমরা মাঝখানে একদিন সময় থাকে, পরদিন এটা এক্সাম হয়, তাহলে পরদিন সে রিভিউ করতেছে। আবার শুক্র শনি রবি সোম মঙ্গল বৃহস্পতি যা কিছু পড়ানো হয় এটার উপর উইকলি আবার একটা এক্সাম হয়। তাই শুক্রবার সে বসে বসে সারা সপ্তাহ সবগুলো পড়া আবার সে রিভিউ করে। এরপর একটা সাবজেক্টের যখন সবগুলো টপিক পড়ানো শেষ হয়ে যায় তখন আমরা একটা 2 বা 3 দিনের একটা গ্যাপ দিই ওটা রিভিশন দেওয়ার জন্য। তখন পুরো সাবজেক্ট সে আবার রিভিশন দেয়, দিয়ে একটা সাবজেক্ট ফাইনাল সে দেয়। এরপরে তোমার আমরা কিছুদিন পর হয়তো ওটার উপর আবার একটা রিভিউ এক্সাম নেই। 50তে আমাদের পসিবল হয় না, কারণ 50তে আমাদের প্ল্যান ওয়াইজ তোমার জানুয়ারি 30 তারিখ পরীক্ষা হয়ে যাবে। তো আমাদের আইডিয়া ছিল হয়তো এপ্রিল হবে পরীক্ষা। এখন যারা 51-এর জন্য তোমরা যে শিক্ষাটা 50তে আমরা যে যে সবার জন্য একটা শিক্ষা ছিল যে এটা খুব অল্প মানুষজনই আসলে এটা গেস করতে পারছে পিএসসি যে এত আর্লিতে এক্সাম নিবে, কারণ ওরা নভেম্বর 1 তারিখ সার্কুলারটা দেয় নাই। সার্কুলার দিতে সে 1 মাস সময় বেশি নিছে, কিন্তু পরীক্ষাটা সে 1 মাস পরে নেয় নেয় সে। তো এটা আমাদের জন্য একটা বড় লার্নিং ছিল। তাহলে এখন আমরা যদি এই লার্নিং অনুযায়ী যদি আমরা সামনে 51 যদি প্ল্যান করি, তাহলে সেক্ষেত্রে আমরা আগে ভাগে আমাদের প্রস্তুতি শুরু করে দিতে হবে। যদি শুরু করে দিই তাহলে আমরা এই সিস্টেমটা ফলো করতে পারি যে আমি আজকে যা পড়বো কালকে রিভিউ করবো, রিভিউর জন্য আমরা 2 ঘন্টা সময় রাখবো। সারা সপ্তাহ যা কিছু পড়বো উইকলি মেগা এক্সামে সেটা আমি আবার রিভিশন দিব। আবার একটা সাবজেক্টের সবগুলো লেকচার যখন পড়া হয়ে যাবে তখন আবার 3 দিন রিভিশন দিব। আবার যখন 1 মাস 2 মাস হয়ে যাবে ওই সাবজেক্টের উপর আবার রিভিউ এক্সাম দিয়ে আবার ওইটা আমরা রিকল করার ট্রাই করব। এটাকে বলা হয় স্পেস রিপিটেশন। তাহলে আমরা যে ভোকাবুলারি ফ্ল্যাশ কার্ড মেথড বলছিলাম কালকে, ওটা কেমনে ফলো করবো? আজকে 10টা ওয়ার্ড পড়লাম, হ্যাঁ, পরদিন নতুন 10টা যে পড়বো তার আগে অবশ্যই আগের দিনে 10টা রিভিশন দিব। এইভাবে করে করে 6 দিনে আমাদের 60টা ভোকাবুলারি পড়া হবে। সপ্তম দিনে দেখবো আমরা 60টার মধ্যে 20টা ভুলে গেছে, 40টা মনে আছে। আরেকবার রিভিউ করবো, আরেকবার রিভিউ করবো, তখন দেখবো 60টার মধ্যে 60টাই মনে আছে। এইভাবেই স্পেস রিপিটেশন মেথডে আমরা আমাদের যে জিনিসগুলো মুখস্থ করতে হয় সেগুলো আমরা মনে রাখতে পারি। আর এখানে অ্যাকশনেবল যে স্ট্র্যাটেজি সেটা হলো অ্যাক্টিভ রিকল করতে হবে। অ্যাক্টিভ রিকল মানে হচ্ছে যে তুমি, আমরা এটা এটা অনেকে করি যে একই জিনিস বারবার শুধু চোখ বোলাচ্ছি রিভিশন দিচ্ছি। একই জিনিস বারবার রিভিউ না করে তুমি অ্যাক্টিভ রিকল করবা। কিভাবে? তুমি বইটা জাস্ট ক্লোজ করো, করে তো ব্রেনকে তুমি ফোর্স করো যে এটা আনসার কি, কি কি পড়ছিলে এখানের মধ্যে, ওই তথ্যটা কি, কল্পনা করার ট্রাই করো তুমি। এটা আসলে ব্রেনকে সিগন্যাল দেয় যে কোন তথ্যটা ইম্পর্টেন্ট। তুমি যখন এক পেজ পড়ে ফেলছো, পরের পেজ যখন যাবো তুমি চিন্তা করো আচ্ছা কি কি পড়ছিলাম জানি এখানের মধ্যে, ওই কিনা ছিল ওটা, ওটা কিনা ছিল, ওটা কিনা ছিল। যখন তুমি সাহিত্য পড়তেছো, ধরো ইংলিশ সাহিত্য তুমি পড়তেছো, সাহিত্য পড়ার সময় তুমি দেখলা যে
তুমি দেখলা যে প্যাট্রিয়টিজম, এটা কবিতা। আচ্ছা, এই নামে আর কি কি পড়ছিলাম যেন, কোন রাইটার কি কি লিখছিল, আর কি কি আছে এই নামে? তুমি অ্যান্টনি ক্লিওপেট্রার কাহিনী পড়ছো, কে একটু নাটক লিখছো হয়তো, চিন্তা করলে আচ্ছা আর কে কি লিখছে অ্যান্টনি ক্লিওপেট্রার কাহিনী নিয়ে, আর কোনো কিছু কি আছে? আমি কি কোনো কাব্য পড়ছিলাম, আর কি কোনো নাটক আছে এটা নিয়ে, আর কি কি কাহিনী আছে এটা নিয়ে? এই যে ব্রেনকে তুমি ফোর্স করতেছো, এই ফোর্স করার কারণে ব্রেন বুঝবে এই তথ্যটা মনে হয় খুব ইম্পর্টেন্ট, তখন এটা সে অ্যাক্টিভলি এটা তোমার ব্রেনে তোমার স্টোর থাকবে, এবং তুমি খুব ইজিলি এটা মনে রাখতে পারবা। অনেকেই তোতা পাখির মতো, যেটা আমরা বলি রোট মেমোরাইজেশন, তোতা পাখির মতো অনেকে হচ্ছে যে মুখস্থ করতে চাই, অনেক আছে। আমাদের বাংলা পরীক্ষায় তোমার হচ্ছে একটা ব্যাখ্যা আসতো, একটা কবিতার লাইন বা গদ্যের লাইন আসতো, এখন আমি জানি না আসে কিনা, এরকম ব্যাখ্যা আসতো, তো ব্যাখ্যার মধ্যে আমরা লিখতাম যে উৎস আলোচ্য অংশটুকু রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্প থেকে নেওয়া হয়েছে, এরকম লিখতাম উৎস। তো 2005-এ আমরা যখন এসএসসি দিই, তখন হচ্ছে যে আমাদের স্কুলে এরকম একটা ঘটনা ঘটলো যে আমাদের স্যারদের উপর প্রেশার আসছে যে স্কুলে পাশের কম ছিল আমাদের, তো 40% যদি পাস না করে তখন এরকম স্যারদের খুব ঝামেলা হবে, এরকম একটা ব্যাপার আসলো। তো তখন আমাদের স্যাররা চিন্তা করলো যে বাড়ি বাড়ি ভিজিট করবে লোকজন পড়াশোনা করে কিনা, তো আমাদের বন্ধু ছিল, নাম হলো সাদ্দাম। তো পরদিন স্যার ক্লাস এসে বললো, কালকে সাদ্দামের বাসায় গেছিলাম, কে পড়তেছে উচ্চ আলোচ অংশটুকু, উচ্চ আলোচ অংশটুকু, উচ্চ আলোচ অংশটুকু, উচ্চ আলোচ অংশটুকু, মানে ওই দুই শব্দ সে পড়তেছে নাকি 1 ঘন্টা ধরে। স্যার ছিল আলমগীর স্যার, তো স্যার খুব মজা করে বললো যে ও 1 ঘন্টা ধরে পড়তেছে উচ্চ আলোচ অংশটুকু। হ্যাঁ, দেখেন আমাদের মধ্যে অনেকে আছে যারা হচ্ছে যে সম্রাট বাবুর পানিপথের যুদ্ধে, হ্যাঁ, 1526 সাল, 1526 সাল, 1526 সাল, হ্যাঁ, তো এই যে 1526 সাল, এই যে এটা বলো রড মেমোরাইজেশন। হ্যাঁ, এইভাবে রড মেমোরাইজেশন না করে আন্ডারস্ট্যান্ড করলো, আচ্ছা পানিপথের এতগুলো যুদ্ধ হয়েছে, এত সালে সালে হয়েছে, ওর সাথে হয়েছে, বাবর এখানে এই যে কামান ইউজ করছে, এখানে তার প্রতিপক্ষ এটা ছিল, হ্যাঁ, তাদের সাথে যুদ্ধটা হয়েছে, সে কোত্থেকে আসছে, বাবর বাড়িঘর কেউ ছিল, সমরখন্দের দিক থেকে তারা আসছে, মধ্য এশিয়া থেকে তারা আসছে, তাই না? এই যে জিনিসটা আন্ডারস্ট্যান্ড যদি করে, আচ্ছা বাবরের ছেলে হুমায়ুনের পরে আসছে আকবর, হ্যাঁ, এইভাবে যদি আমরা পুরো জিনিসটা আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করি, সেক্ষেত্রে আমাদের মনে থাকার সম্ভাবনা অনেক বেশি। কালকে যে বললাম বিজ্ঞান, আইসিটি, এগুলো তুমি আসলে মেমোরাইজেশন করে খুব একটা লাভ হবে না, তোমাকে বুঝতে হবে এখানের মধ্যে। তাহলে দেখা গেছে আমাদের ব্রেন কিন্তু কনসেপ্টকে স্টোর করতে পারে বেটার দেন আইসোলেটেড ফ্যাক্ট। তুমি ছিন্ন বিচ্ছিন্ন তথ্য মুখস্থ করার থেকেও, ছিন্ন বিচ্ছিন্ন তথ্য মুখস্থ না করে তুমি যখন একটা কনসেপ্ট বোঝার তুমি চেষ্টা করবা, তুমি একটা কনসেপ্ট, তুমি এটা নিয়ে তুমি গুগল করতে পারো, চ্যাট জিপিটি করতে পারো, জেমিনাইকে বলতে পারো যে এই টপিকটার উপরে তোমাকে আরোটি লিখে দিতে, বাংলা বিডিয়ার একটা আর্টিকেল পড়লা, হ্যাঁ, ধরলাম দ্বিজাতি তত্ত্ব, ধরলাম দ্বিজাতি তত্ত্ব, হ্যাঁ, দ্বিজাতি তত্ত্ব, তুমি কি দ্বিজাতি তত্ত্ব লিখে তুমি সার্চ দিলা, বাংলা পিডিয়ার আর্টিকেলটা দেখলা, দ্বিজাতি তত্ত্ব নিয়ে প্রথম কারা কারা কথা বলছে, এটা মিনিং আসলে কি, এরপরে কি হইলো, পুরো জিনিসটা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, দেখা গেল আমরা যখন একটা কনসেপ্ট যখন ধরতে পারি, বুঝি, তখন আইসোলেটেড ফ্যাক্ট মুখস্থ করার থেকেও আমাদের বেশি মনে থাকে। আসলে এখন আমাদের যেটা খুবই প্রয়োজন, কারণ আমরা এখানে তো কোনো শক্তি, মানে শারীরিক শক্তির কোনো কসরতের কোনো আমাদের পরীক্ষা না, একটা মেন্টাল গেমে জিততে হবে আমাদেরকে। চাকরি পরীক্ষা একটা মেন্টাল গেম, এই মেন্টাল গেমে যদি জিততে হয়, তাহলে তোমাকে কম্পিটিটিভ এক্সাম সাইকোলজি ডেভেলপ করতে হবে। কিছু লোকজন দেখবো প্রচুর পরে কিন্তু কম্পিটিটিভ পরীক্ষা ভালো করতে পারে না, আবার কিছু লোকজন কম পড়াশোনা করে কিন্তু কম্পিটিটিভ পরীক্ষা ভালো করে। কেন জানো? পুরো জিনিসটা সাইকোলজি, জাস্ট মাইন্ডসেট। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু দুনিয়ার অনেক কিছুর ক্ষেত্রে খাটবে। ধরো আমি যদি বলি ট্রেডিং, ধরো ট্রেডিং যদি বলি, ট্রেডিংয়ে কারা ভালো করবে? অনেকেরই অনেক রকম স্কিল থাকতে পারে, অ্যানালাইসিস ভালো হইতে পারে, কিন্তু যদি ট্রেডিং সাইকোলজি যদি ভালো না থাকে, ট্রেডিং সাইকোলজি জিনিসটা কিরকম? ধরো একজন একটা স্টক কিনলো, $90 কিনলো, হ্যাঁ, আচ্ছা কেনার পর যখন দেখবে তো এটার দাম $99 হয়ে গেছে, হ্যাঁ, তখন ওর মধ্যে একটা চুলকানি কাজ করবে, আরে $99 হয়ে গেছে, আয় 10% বাড়ে গেছে, বাড়ে গেছে, 10% বাড়ে গেছে, তো বেচতে হবে এখন। হ্যাঁ, বেচে যদি আবার কমে যায়, যদি আবার কমে যায়, যারা নতুন ট্রেডার, যাদের সাইকোলজি ঠিক নাই, কি করে এই সময় টুক করে সেল করে দিচ্ছে সে। যখন স্টকটার দাম $150 হয়ে গেছে, ও কিন্তু হাই করতে, হাই রে, এটা থাকলে তো আমার $60 লাভ হইতো, বা 10% প্রফিটে ছেড়ে দিছি। এদেরকে বলা হয় ওরা আর্লি, ওরা হচ্ছে প্রফিট টেক করে ফেলে, প্রিমেচুর প্রফিট টেক করে ফেলে। কেন? ওরা ভয় পায় যে
যদি আমি এটা মিস করে ফেলি, যদি আমার কমে যায়। আরেক গ্রুপ আছে এরকম, সে $90 একটা স্টক কিনলো বা 90 টাকা দিয়ে একটা শেয়ার কিনলো সে। এখন এটা তার প্ল্যান মতো আসে নাই, এটা তোমার হচ্ছে যে ধরলাম এটা 81 টাকা চলে আসছে, 10% কমে গেছে। ওরা তো স্টপ লস নেওয়া উচিত, ছেড়ে দিতে হবে এটা। ও স্টপ লস নিতে পারতেছে না, ও মনে করতেছে যে না আর বাড়বে এটা, এখন আমি কি 10% লসে ছেড়ে দিব, না আমি ছাড়বো না, থাক ধরে রাখবো। এ ধরেই থাকে, ধরেই থাকে, ধরেই থাকে, 75 টাকা আসছে, 70 টাকা আসছে, 65 টাকা আসছে, 60 টাকা আসছে। এই যে অনেকে বলে তার শেয়ারের দাম অর্ধেক কমে গেছে, ধর একটা শেয়ার 100 টাকা দিয়ে কিনছিল, 50 টাকাতে আসছে। কেন 50 টাকা? আপনি স্টপ লস নেন নাই কেন তাহলে? সেক্ষেত্রে 50 টাকা একদিনও তো আসে নাই। 100 টাকা, 98 টাকা, 96 টাকা, এরপরে 93 টাকা, 90 টাকা, 88 টাকা, 85 টাকা, 80 টাকা, এরকম আসতে আসতে 50 টাকা আসে। কেন এত লস কেন আসলো আপনার? আপনি স্টপ লস কেন নেন নাই? কারণ ওর সাইকোলজি ঠিক নাই। তাহলে একজন মার্কেটে একজন ইনভেস্টর, সে যদি প্রফিট করতে হয়, ওখানেও কিন্তু কম্পিটিটিভ সাইকোলজি। এই জন্য আমি সবাইকে বলি যে ভাই, তুমি যদি ইনভেস্টমেন্ট করতে চাও, তুমি আগে সাইকোলজি ঠিক করে আসো। আগে তোমার ট্রেডিং সাইকোলজি, ইনভেস্টমেন্ট সাইকোলজি ঠিকঠাক করতে হবে, নাহলে হবে না, লাভ করতে হবে না, এখানে শুধু লস করবা। তাহলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি জিততে হয় আমাদেরকে, তা আমাদের কম্পিটিটিভ এক্সাম সাইকোলজি বিল্ড আপ করতে হবে। কি করতে হবে আমাদেরকে? আমাদের গ্রোথ মাইন্ডসেট চিন্তা করতে হবে। এই গ্রোথ মাইন্ডসেটের প্রথম যে শর্তটা, সেটা হচ্ছে বিলিভিং ইউ ক্যান। একটা মুভি আছে তোমার, কুংফু পান্ডা। হ্যাঁ, তো ওইখানে ওই পান্ডাকে বস বলে ইউ হ্যাভ টু বিলিভ। হ্যাঁ, পান্ডা সে যে আসলে বস হতে পারবে, কিন্তু সে চিন্তা করে না। ওকে ওকে মাস্টার শিফু ওকে বলে ইউ হ্যাভ টু বিলিভ ইউ ক্যান। তো যখন তুমি বিলিভ করবে তোমার পক্ষে সম্ভব, তখন তোমার অ্যাকচুয়ালি ইম্প্রুভমেন্টটা ঘটবে। এবং এই যে প্রতিনিয়ত তুমি চেষ্টা করতে হবে যে আমি প্রতিনিয়ত নিজেকে ইমপ্রুভ করব। আমি একটা বিন্দু থেকে শুরু করব। ধরলাম আমি বাংলা সাহিত্য শুরু করলাম, আমি এর প্রাচীন যুগটা শেষ করে ফেলছি, খুব ভালো লাগতেছে। এর মধ্যে যুগটা পড়বো, খুব ভালো লাগতেছে। আধুনিক যুগ ধরলাম, 11 জন পড়ে ফেললাম, খুব ভালো লাগতেছে। এর পঞ্চপাণ্ডব পড়ে ফেললাম, খুব ভালো লাগতেছে। এরপর টপ মুসলিম সাহিত্যিকদের পড়ে ফেললাম, খুব ভালো লাগতেছে। আমি পর্যায়ক্রমে নিজেকে ইমপ্রুভ করবো। আমি ম্যাথে উইক, আমি ধরলাম পাটিগণিতের একটা চ্যাপ্টার ধরলাম, এটা শেষ করলাম, আগে পরের চ্যাপ্টার ধরলাম, শেষ করলাম, পরের চ্যাপ্টার শেষ করলাম, বীজগণিত ধরলাম। আমার পক্ষে সম্ভব, আমি ম্যাথ পারবো। ছোটবেলায় আমি নানা কারণে হয়তো ম্যাথ বুঝি নাই, করি নাই, কিন্তু এটা সম্ভব, এটা তো অসম্ভব কিছু না, আমি পারবো। এই বিশ্বাসটা করে ক্রমাগত আমাদের আগাইতে হবে। এই গ্রোথ মাইন্ডসেটের জন্য তাড়াহুড়া করার দরকার নাই। গ্রো স্লোলি, কনসিস্টেন্টলি। আমি ম্যাথে উইক, আমি 2 ঘন্টা করে ম্যাথ পড়বো প্রত্যেক দিন, এটা আমি আগামী 2 মাস ধরে পড়বো। আমি বিজ্ঞান কম পারি, আমি প্রতিদিন 1-1.5 ঘন্টা বিজ্ঞান পড়বো, এবং আগামী 1-1.5 মাস করে অল্প অল্প একটা একটা টপিক করে পড়বো। হ্যাঁ, যে ছোটবেলায় ওই যে ভাত খাওয়ার জন্য আম্মা কি করতো, ওই যে ধরো অনেক ভাত, এখন তো খাবো না, কি করতাম মা, এরকম লোক মাগুলো আলাদা করে দিতে, এরকম করে দিতে, এরকম। হ্যাঁ, তো কয় তুমি সব খাওয়া লাগবে না, তুমি একদিক থেকে খাওয়া শুরু করো। তো বললাম আমি ভাত খাবো না, এতগুলো খাইতে পারবো না। তো আমি ভাগ ভাগ করে দিত, কয় তুমি একটা কাজ করো, সব খাওয়া লাগবে না, তুমি শুধু একদিক, এই শুধু এটা খাও। হ্যাঁ, এটা খাইছে, তারপর এটা খাও তাহলে। তো এটাও খাইলাম, কয় এটা খাও, খাইলাম, এটা খাইলাম, পরে দেখি সবগুলো খাওয়া শেষ হয়ে গেছে। এখন একবারে যদি সবগুলো ভাত দিত, আমি বললাম খাওয়াতে ভাত খাইতে পারবো না, খাবো না এত ভাত। হ্যাঁ, ওখানে আমরা কি করছি আসলে, একটা বড় টাস্কে ছোট ভাগে ভাগ করে ফেলছি। তাই তুমি চিন্তা করো, পুরো ম্যাথটাকে একবারে চিন্তা করার দরকার নাই। মাই গড, পাটিগণিত এখানে 6 চ্যাপ্টার, বীজগণিত এখানে 12 চ্যাপ্টার, আবার আছে জ্যামিতি এখানের মধ্যে আরো 3 চ্যাপ্টার, আবার ত্রিকোণমিতি, আবার পরিমিতি, আমি এত কিছু কেমনে শেষ করব? এটা চিন্তা না করে তুমি ভাগ করো যে আচ্ছা, আমি পাটিগণিত এখানে 6 চ্যাপ্টার, ওকে, 6 চ্যাপ্টারের মধ্যে আমি এখানে প্রথম চ্যাপ্টার নাম শতকরা, ওকে, শতকরার মধ্যে আমার এখানে 5টা টাইপ আছে বা 6টা টাইপ আছে। আমি আজকে এই 5টা টাইপ আমি শেষ করব, বা আজকে 3টা টাইপ শেষ করবো, কালকে 2টা টাইপ ধরবো, শতকরা শেষ হলো। আচ্ছা, এরপর আমি সুদ কষা ধরলাম, সুদ কষার মধ্যে আমার 6টা টাইপ আছে, টাইপের মধ্যে আজকের দিনে আমি 3টা টাইপ শেষ করবো, ওকে, 3টা টাইপ শেষ করে পরের দিন 3টা টাইপ ধরবো। এইভাবে তুমি কাজটাকে তুমি ভাগ করো। ভাগ করে আমি চিন্তা করো, আচ্ছা বিজ্ঞান, আমি তো বিজ্ঞানে একটু রসায়ন তুই কঠিন একটু, একটা কাজ করি, আচ্ছা রসায়নের কটা চ্যাপ্টার এখানের মধ্যে, এখানে 4টা চ্যাপ্টার, একটা কাজ করি, এখানে প্রথম যে চ্যাপ্টারটা এটা আমি ভাগ করি, এটা আমি 2 দিনে পড়বো, আজকে 1 ভাগ পড়লাম, কালকে 1 ভাগ পড়লাম, তৃতীয় দিন আমি আরেকটা চ্যাপ্টার ধরলাম। এইভাবে একটা বড় কাজকে তুমি ছোট ছোট ভাগে ভাগ করে ফেলো। ভাগ করে চিন্তা করো, আমি পুরো কাজটা করা লাগবে না, আমি হচ্ছে যে অল্প অল্প করে আগাই। বাংলা সাহিত্য এত রাইটার কেন বলবো, আচ্ছা আমি একটা কাজ করি, আমি প্রথমে ছোট একটা দিয়ে শুরু করি, করে আমি এখানের মধ্যে আমার মডার্নাইজার 11 জন, ওরা 11 জন পড়তে হবে, একটা কাজ করি, আজকের দিনে শুধু রবীন্দ্রনাথ ঠাকুর পড়বো, কালকে শুধু আমি নজরুল পড়বো। হ্যাঁ, পরদিন আমি হচ্ছে ফজলুল আহমদ কায়কোবাদ এগুলো পড়ে ফেলবো, মীর মশাররফ পড়ে ফেলবো, 3 জন পড়বো। এইভাবে তুমি হচ্ছে যে
বড় একটা কাছে ছোট ছোট ভাগ করে আমি আজকে দিন শুধু এইটুকু এইটুকু পড়বো, এভাবে আমি যাব। বা একটা লেকচার, পিটুর একটা লেকচার, আমি ধরলাম লেকচারটা হচ্ছে আমাদের 120 স্লাইড আছে। ওকে, আমি ক্লাসটা করছি, রেকর্ডিং হচ্ছে যে দেখছি, আমি 120 স্লাইড আমি কি করবো, ওকে আমি একটা কাজ করি, আমি সকালবেলা আমি মোটামুটি এখানে আমি সকালবেলা এখানে এখন বসে আমি 40 স্লাইড আমি রিভিউ করে ফেলবো। এরপর আমি দুপুরে দিয়ে 40 স্লাইড রিভিউ করবো, বিকেলবেলা 40 স্লাইড আমি রিভিউ করে ফেলবো। সন্ধ্যায় আমি প্রশ্নগুলো সলভ করে লাইভে একটা ক্লাস করতে বসবো আমি। হ্যাঁ, তাহলে এটা শেষ করে ফেললাম। পরদিন আমি যেটা করবো, এই টপিকের উপরে আরো কিছু পড়া যায় কিনা লেকচার বুকের সাথে মিলালাম, প্রশ্ন ব্যাংক সলভ করলাম, কোনোটার ওদিন আমি সন্ধ্যায় একটা পরীক্ষা দিয়ে ফেললাম। মানে ধরো আজকে একটা তুমি লেকচার ক্লাস করলা, কালকে তুমি কাজ হলো স্লাইডগুলো রিভিশন দেয়া, জাস্ট স্লাইড রিভিশন দিলা। পরদিন তুমি লেকচার বুক থেকে বললা, প্রশ্ন সলভ করলা, কোনোটারে তুমি একটা সন্ধ্যায় একটা পরীক্ষা দিয়ে দিলা। এইভাবে তুমি টার্গেট নাও যে আমি আসলে একটা একটা লেকচার ওয়াইজ আমি যাব। কিন্তু পুরো আমরা যখন চিন্তা করি এত বড় কোর্স কেমনে শেষ করবো, হ্যাঁ, আচ্ছা আরিয়ার বললো ভাই প্রাইমারি ফুল কোর্স শেষ, আমার খুবই শান্তি লাগতেছে। আমি বললাম একটা মানে একটা ব্যাচ যখন শেষ হয়ে যখন ভালো লাগে, মেন্টালি খুব একটা ভালো লাগে। কিন্তু প্রথম যখন চিন্তা করলাম যে এত কম সময়ে এত ক্লাস, এটা কেমনে পারবো, একটা ব্যাচ যখন আমরা লঞ্চ করি, এত কম সময় এত ক্লাস কেমনে নিব আমরা, আসলে কি পারবো 3টা করে ক্লাস এত রেকর্ড দেয়া, কোনো ঝামেলাটা হলো হয় কিনা। আমরা তুমি চিন্তা করছি এটা বাদ দেই, একটা কাজ করি যে আজকের দিনের জন্য আমাদের কয়টা ক্লাস ওগুলো ঠিক করি, পরের দিন কয়টা ক্লাস, এভাবে একটা 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 করে আমরা ক্লাসে যাই। বা আমি যখন কোনো কোর্সে পড়াই, কিন্তু চিন্তা করি যে বাংলাদেশ বিষয়গুলি এতগুলো ক্লাস নিতে পারবো, আচ্ছা একটা একটা করে আগাই, কালকে ক্লাসে অ্যাটলিস্ট নেই, এটা নিলাম ভালো করে, আচ্ছা পরের দিন ক্লাসটা একটু নেই ভালো করে, পরের দিন ক্লাসটা নেই ভালো করে। এইভাবে আমরা একটা একটা কোর্স শেষ করি। তা তুমি এইভাবে দেখো যে পুরো একটা সিলেবাস চিন্তা না করে, চিন্তা করে যে আমি আজকে একটা লেকচার আমি আচ্ছা একটা লেকচারটা শেষ করি, হ্যাঁ কালকেটা কালকে দেখা যাবে। সো স্লোলি 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 আমি গ্রো করবো, 1 বছর সময়ে আমি নিজেকে অনেক গ্রো করে ফেলবো। এই 1 বছর সময়ে স্লোলি গ্রো করার উপকারিতাটা কি, জাপানে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধে তোমরা জানো ওরা ভয়ঙ্কর রকম ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থনৈতিকভাবে, একদম গরিব হয়ে গেছে চায় তোমার জাপান, যেহেতু ওখানে বোমা ফেলা হয়েছে, ওরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। জাপান কি করছে, ওখানে ওদের যতগুলো বড় বড় কোম্পানি আছে, টয়োটা বা আরো যত বড় কোম্পানি আছে ওদের এখানে, ওদেরকে তখন জাপান সরকার ডাকছে, বলছে যে আপনার অফিসের মধ্যে আপনারা অনেক বড় বড় অনেক কিছু করবেন চিন্তা না করে আপনারা স্মল চেঞ্জেস করা ট্রাই করেন, অফিসের মধ্যে অ্যাপ্লাই করা শুরু করেন। তখন জাপান এরকম যত কোম্পানি আছে ওরা ওদের অফিসের মধ্যে এরকম ক্ষুদ্র 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 ইমপ্রুভমেন্ট ওরা শুরু করছে। আস্তে 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 জাপানের অর্থনীতি ঘুরে গেল কয়েক দশকের মধ্যে, জাপান আবার ওরা অনেক ভালো অবস্থানে চলে আসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওদের যে ক্ষয়ক্ষতি ওরা কাটায় উঠছে এই কাইজেন মাইন্ডসেটের মাধ্যমে। কাইজেন মানে হচ্ছে ছোট ছোট ভালো কাজ। তাহলে তুমি এরকম ছোট ছোট স্মল চেঞ্জ যদি তোমার লাইফে নিয়ে আসো, প্রত্যেকদিন তুমি পত্রিকা পড়তেছো আধা ঘন্টা করে, এই যে প্রতিনিয়ত তুমি পত্রিকা পড়তেছো, আর্টিকেল পড়তেছো, তুমি চিন্তা করো যে 1 বছর সময়ের ব্যবধানে কতগুলো আর্টিকেল তোমার পড়া হবে, আর এতগুলো আর্টিকেল পড়তে গিয়ে তোমার কত নলেজ তোমার হচ্ছে গ্রো হয়েছে এখানের মধ্যে, জাস্ট তুমি ওইভাবে চিন্তা করো। হ্যাঁ, তাহলে কাজের মাইন্ডসেট বলে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট ইভেন ইন স্মল ডোজেস। প্রতি ঘন্টা তোমার ফোকাস স্টাডি তো প্রিপারেশনকে তোমার স্ট্রেংথেনিং করবে। আমি তো মেইনলি বাংলাদেশের স্টক মার্কেটে এখানে এগুলো নিয়ে ধরো একটু পড়াশোনা করতাম। তো বাংলাদেশের মার্কেটে এখানে তোমার ইনভেস্ট করার মধ্যে স্ক্রিপ্ট হয়তো সব মিলে 20টা ম্যাক্সিমাম, বাকিগুলো সব জাঙ্ক, উল্টাপাল্টা আলতু ফালতু। ম্যাক্সিমাম 20 বা আরো বেশি হলে তো 25টা ব্লু চিপ বললে, 30টা ব্লু চিপ বলে, কিন্তু সেখানে 4-5টা বিনিয়োগ করার মতো না, 20 থেকে 25টা স্টক। তো এগুলার কোম্পানির মধ্যে ম্যানেজমেন্টের নাম শুধু মুখস্থ হয়ে যায়, মানে যারা 1-2 বছর এখানে থাকবে মার্কেটে ওর মধ্যে সব মুখস্থ হয়ে যায়, যে কোন কোম্পানি কেমন চলতেছে, ওর ইপিএস কত, সব মুখস্থ হয়ে যায়। তো দুবাইতে গিয়ে আমি যখন এখানে তোমার আমার যারা আমার উপর ট্রাস্ট করে, সো আমার ক্লায়েন্টের মধ্যে যাদের ইনভেস্টমেন্ট পোর্টফোলিও আমাকে ম্যানেজ করতে হয়, এখন ওরা বাংলাদেশ মার্কেট নিয়ে খুব একটা আগ্রহী না। ওরা এখানে করতে মানে দুবাই বাংলাদেশি কমিউনিটি, ওরা বলে বাংলাদেশের মার্কেট এখানে তোমার আজ আছে কাল না, এখানে কি হয় না হয়, ওরা মেইনলি ইউএস মার্কেটে বা দুবাই মার্কেটে বিনিয়োগ করতে আগ্রহী। না আমার মনে হয় যে অথৈ সাগর, মানে এটা কেমনে, মানে আমেরিকান মার্কেটে এখানে 5,000-এর মতো স্ক্রিপ্ট, মানে কেমনে সম্ভব, এটা আমি কেমনে চিন্তা করবো মত। এখন আমি চিন্তা করলাম আমি এখানে আসছি, এখানে তো আমাকে আসলে কিছু করে খাইতে হবে, হ্যাঁ আমাদের পারতে হবে এটা। আমি আস্তে 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 শুরু করলাম, প্রথম ইটিএফ গুলো নিয়ে পড়া শুরু করলাম, অ্যাক্সেস ট্রেডেড ফান্ড ইটিএফ গুলো পড়া শুরু করলাম, যে ইটিএফ গুলোর মধ্যে আমার ক্লায়েন্টের মধ্যে কোনটা কোন কোন ইটিএফ তারা হচ্ছে কিনবে। আস্তে আস্তে টেক স্টক গুলো নিয়ে পড়লাম, টেক স্টকের মধ্যে কোন কোন টেক স্টকের মধ্যে আমরা ঢুকবো সেগুলো আস্তে আস্তে পড়লাম। এরপর তোমার হচ্ছে যে তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড যেগুলো আছে সেগুলো নিয়ে একটু পড়লাম, হেলথ রিলেটেড গুলো আস্তে আস্তে পড়লাম।
পড়তে পড়তে 2 বছরের মধ্যে মোটামুটি একটু আইডিয়া ডেভেলপ করছে, অল্প অল্প করে করে পড়তে পড়তে। প্রথম দিকে মনে মাথা মধ্যে ঘুরাচ্ছে, মাই গড, বাংলাদেশি মার্কেটের মধ্যে আছে 20 থেকে 25টা স্টক, এগুলো এমনি মুখস্থ হয়ে যায় 1-1.5 বছরের মধ্যে। কিন্তু আমেরিকান মার্কেটে এখানে এত হাজার হাজার স্টক, এগুলোতে কোনটা বাছাই করবো, কোনটা বলবো কিনতে, কেমনে, এখানে ফেল করলে তো আমার কোনো নিস্তার নাই, কারণ একজন টাকা লস, সে তো আমাকে ছাড়বে না, তাই না? তাহলে তুমি তোমার লাইফে তুমি চিন্তা করো, প্রথমে তুমি অল্প অল্প করে আমি আগাবো, প্রতিনিয়ত আমি আগাবো, এবং এই অল্প অল্প ইম্প্রুভমেন্টের মাধ্যমে আমি 1 বছর পরে আমি একটা ভালো অবস্থানে আমি চলে যাব। এরকম 10 স্টেপস তোমার হিউজ রেজাল্টে কম্পাউন্ডিং হয়ে যাবে। আর কম্পাউন্ডিং ইফেক্ট যে কি মারাত্মক জিনিস, আমি বলি পৃথিবীর ধনী হওয়ার মাত্র সিক্রেট হলো কম্পাউন্ডিং। কে করতে পারবে, কে করতে পারবে না। যারা কম্পাউন্ডিং করতে পারে ওরা ধনী হতে পারবে অনেক। আমার ইউটিউবের চ্যানেল আছে আরিফিন ভাই এমবিবিএস, তোমরা ওই চ্যানেলে গেলে আমি শেয়ার মার্কেটের উপরে 9টা ভিডিও আছে বাংলাদেশের মার্কেটের উপর অবশ্যই। সেখানে কোনো লেকচারে আমরা এটা দেখাছিলাম কম্পাউন্ডিং ইফেক্টের মাধ্যমে তুমি কিভাবে ধনী হতে পারো, এটাই সিক্রেট। তাহলে আমরা নলেজের ক্ষেত্রেও আমরা কম্পাউন্ডিং ইফেক্ট কাজে লাগাতে পারি। কম্পাউন্ডিং ইফেক্ট কি জিনিস? ওই যে তুমি 100 টাকা বিনিয়োগ করছো 10% রেটে, ধরলাম প্রথম বছর 10 টাকা তোমার এখানে প্রফিট আসছে, তাহলে 110 টাকা হইলো, হ্যাঁ, 110 টাকা। পরের বছর 110 টাকার উপরে তোমার 11 টাকা প্রফিট আসছে, তাহলে 121 টাকা হইলো। তারপর বছর 121 টাকার উপরে তোমার 12 টাকা 10 পয়সা প্রফিট আসছে, তাহলে তোমার 133 টাকা 10 পয়সা হইলো। পরের বছর এখান থেকে 13 টাকা প্রফিট আসছে, হ্যাঁ, এটা হলো কম্পাউন্ডিং। নলেজও কম্পাউন্ডিং করা যায়। প্রতিনিয়ত একটু একটু পড়তে 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 1 বছর পরে দেখবে তোমার অনেক কিছু পড়া হয়ে গেছে। এবং যারা বলে ভাই পত্রিকার কি পড়বো, তুমি পড়া শুরু করো একদিক থেকে, কলামগুলো পড়া শুরু করো, তুমি 1 বছর পর, 1 বছর না 6 মাস পরে টের পাবা যে তুমি কত কিছু জানো। হ্যাঁ, তোমাকে তোমার জ্ঞান ছড়া যাবে, পত্রিকালয়ে তোমার ডাকবে, টকশোলারে তোমার ডাকবে। এখন তো টকশো করার জন্য লোক পাওয়া যাচ্ছে না, দেখবে তোমাকে টকশোতে ডাকতেছে, তুমি এখানে টকশোতে তুমি টেবিল থাপড়ে কথা বলতে পারবা, তো তোমার জ্ঞান এত বেড়ে যাবে। যেটা বলছিলাম যে আমরা যদি বিশ্বাস করি যে আমি এটা পারবো, আমাদের ব্রেন কিন্তু ওখানে বেটার পারফর্ম করে। দেখো, আমাদের যখন একটা কোর্স শুরু হয়, ধরলাম ম্যাথ কোর্স, ভাইয়া আমি ম্যাথ পারি না, ম্যাথ খুব ভয় লাগে, কেমনে করবো আমি, হিসাব নিকেশ বুঝি না, এটা যারা যারা জপবে ও আসলে কম পারবে, ও আসলে পারবে না। সাহিত্যের কোর্স যখন শুরু হয়, ভাই সাহিত্যের মধ্যে এত কিছু কেমনে পড়বো, এত কঠিন, এত এত রাইটার কেন মনে রাখবো, যখনই মনে রাখবো এই নেগেটিভ কথা যখন আমি ইনফিউশন করবো ব্রেনের ভিতরে, তখন আসলে পারবো না। তাহলে সেলফ এফিকেসি থিওরি অনুযায়ী তুমি আগে বিশ্বাস করতে হবে তুমি পারবা এটা। যখন বিশ্বাস করা শুরু করবা এটা সম্ভব, এটা কঠিন কিছু না, এটা আমি ছোট ছোট করে আমি আগা যাবো ইনশাল্লাহ। তাহলে তোমার মনকে তুমি কিভাবে সেভাবে ট্রেন করতে পারো, ভিজুয়ালাইজেশন। দেখবা তোমার জিমগুলোতে অনেক মাসল ম্যানদের এখানে মধ্যে ছবি আটকানো থাকে, কেন? কারণ জিমের জন্য প্রচুর মোটিভেশন প্রয়োজন হয়। তুমি যদি এখানে কেউ জিমে যদি যাও, তাহলে তুমি খেয়াল করবে নিশ্চয়ই যে 5 দিন 7 দিন যাওয়ার পরে, 1 দিন 2 দিন যাওয়ার পরে যাতে ইচ্ছা করে না। তুই 7 দিন যখন জিমে যাবা, তো তুমি 2 দিন গেলে না, দেখবা আর যাতে ইচ্ছা করবে না, আর ভালো লাগতেছে না। তুমি অনেকেই কাজটা করতেছে, ধরো তুমি 7 দিন জিমে গেলা, এবার 2 দিন তোমার তুমি গেলা না, মনে হবে যেন ভালো লাগতেছে না, অফ। হ্যাঁ, তাহলে জিমে যাওয়ার জন্য কি লাগে? খুব মোটিভেশন লাগে। এই জন্য আমরা গ্রুপে যেতে বলি, তুমি কয়জন মিলে গ্রুপে করে যাও, গ্রুপে করে গেলে তখন হচ্ছে তোমার সেই মোটিভেশনটা থাকবে, ওরাও তোমাকে ট্র্যাক রাখবে, সিস্টেম ডেভেলপ হয়ে যাবে। তাহলে অ্যাথলেটরা কি করতেছে আসলে? অ্যাথলেটরা ভিজুয়ালাইজ করে এই জিমের মধ্যে, ওখানে যে ছবি টানানো থাকে মাসলগুলা, ওটার মধ্যে দেখে কি হয় যে আমার এরকম একদিন মাসল হবে, এরকম, হ্যাঁ, এরকম 6 প্যাক হবে, মেয়েরা আমার দিকে তাকাই থাকবে, হ্যাঁ, এরকম 6 প্যাক কল্পনা করতে থাকে। ও 6 প্যাক কল্পনা করতে করতে ও জিমে যে কষ্টটা, এই যে ওয়েট লিফটিং করতেছে, হ্যাঁ, কষ্টটা আসলে কষ্ট মনে হয় না। আরে আমাদের তাকা দেখবে 6 প্যাক হয়ে যাবে, শাহরুখ খানের মতো বডি হয়ে যাবে, আমির খানের মতো বডি হয়ে যাবে, তাহলে সব আমাদের তাকাবে। ওটা সে কল্পনা করতে থাকে। ওই কল্পনা করার কারণে এই জিমে যে কষ্টটা, কষ্ট মনে হয় না ওর কাছে, সে আরো মোটিভেটেড হয়। তাইলে তোমাকে ভিজুয়ালাইজ করতে হবে যে নিজেকে একটা ফলস চিন্তার মধ্যে তুমি ফেলো, তুমি কল্পনা করো, তুমি কল্পনা করো যে আমি বিসিএস পরীক্ষার জন্য খুবই পরিশ্রম করতেছি, আমার প্রিলিমিনারি পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছি, লিখিত পরীক্ষা দিলাম, খুব ভালো করে পরীক্ষা দিছি, ভাইভাতে আমি খুব কনফিডেন্টলি আমি হচ্ছে ভাইভা ফেস করছি, আমি একজন বিসিএস ক্যাডার হয়ে গেছি। এই যে বিসিএস ক্যাডার হয়ে গেলাম, আমি জয়েন করলাম, আমি প্রথম মাসে বেতন পাইলাম, বেতন পাই আমার আম্মার জন্য আমি একটা কাপড় কিনছি, একটা শাড়ি কিনছি, আব্বার জন্য কিছু একটা আমি কিনছি, বাসায় নিয়ে গেছি। কল্পনা করো মনের মধ্যে, দেখো শক্তি আসে কিনা তোমার মধ্যে। তুমি কল্পনা করো, জাস্ট কল্পনা করো যে আমি আমার যে কাঙ্ক্ষিত চাকরিটা, আমি একজন পুলিশ ক্যাডার, আমি পুলিশে জয়েন করছি, জয়েন করে আমি এখানে অপরাধীদের সাহায্য করতেছি, হ্যাঁ, আমি একজন টিচার, শিক্ষা ক্যাডারে ঢুকছি, আমি ক্লাস নিচ্ছি, স্টুডেন্ট আমাকে খুব পছন্দ করতেছে, হ্যাঁ।
তাহলে তুমি যে কাজটা তুমি করবা, তুমি ভিজুয়ালাইজ করো নিজের মধ্যে, কল্পনায় তুমি ওটা আঁকো। যখন তুমি কল্পনা করবা, দেখবা তোমার মধ্যে প্রচন্ড একটা শক্তি কোত্থেকে যেন চলে আসছে। ওই শক্তিটা অটোমেটিক তোমাকে পড়ার টেবিলে বসাই ফেলবে, এবং তোমাকে কোনো দিকে ডিস্ট্রাক্টেড হতে দিবে না। সে তোমাকে বলবে যে তোমাকে এটা হইতে হবে, অটোমেটিক শক্তিটা তোমার চলে আসবে। তাহলে অনেক ঘন ঘন তুমি নিজেকে ভিজুয়ালাইজ করতে হবে যে আমি তো ওই জায়গায় যাবো, ওই জায়গায় যাওয়ার পরে আনন্দটা এটা তুমি ফিল করো। বিজ্ঞানীরা দেখছে, আমরা রিয়েল পারফরমেন্স যদি করি, তখন যে আনন্দটা পাওয়া যায়, কল্পনা যদি করি, ভিজুয়ালাইজ যদি করি, আমাদের সেম নিউরাল পাথওয়ে অ্যাক্টিভেট হয় এবং ওরকম আনন্দ পাওয়া যায়। তখন আনন্দ পাওয়ার জন্য তোমার ব্রেন হাংরি হয়ে যাবে যে এটা আমাকে বাস্তবে আমাকে এটা পাইতে হবে। তাহলে ওটা যদি পাইতে হয়, তাহলে মোটিভেশনের উপর ডিপেন্ড করা যাবে না, তুমি ওই হ্যাবিট লুপ ফর্ম করে ফেলতে, যেটা বলছিলাম ক্লাসের শুরুতে, যে ডিসিপ্লিন মেনটেন করতে, সিস্টেম ডেভেলপ করতে হবে। সিস্টেমে কেন, আমি একটা কিউ বানাবো, হিন্স বানালাম, কি কি বললাম, রুটিন করলাম, এবং রুটিন ফলো করলাম, নিজেকে রিওয়ার্ড দিলাম। তাহলে তুমি চিন্তা করো, আমি সকালবেলা 4টা মোমো ধরে শেষ করবো। আমি সকালবেলা একটা টপিক করলাম, বাংলা ব্যাকরণ পড়লাম। বাংলা ব্যাকরণ না, আমি হচ্ছে 4টা মোমো ধরে পড়বো, 4 মোমো ধরে, 1 মোমো ধরে কত, 25 মিনিট। তাহলে আমি 4টা মোমো ধরে পড়বো, পড়লাম, আমি 4টা মোমো ধরে পড়লাম। পড়ার পর নিজেকে একটা আমি রিওয়ার্ড দিলাম, আমি 1 কাপ চা খাইলাম, একটা মিউজিক শুনলাম, যেটা তোমার ভালো লাগে। নিজে তুমি একটা রিওয়ার্ড দিলা, একটু হেঁটে আসলা, একটা রিওয়ার্ড দিলা। এরপর আমি আচ্ছা, আবার আমি আবার পড়তে বসলাম, পড়ার পর আমি 11টার দিকে আবার একটা সিঙ্গারা খেলাম, নিজেকে রিওয়ার্ড দিলাম। হ্যাঁ, তাহলে সিস্টেম ফর্ম করে ফেলবো। আমার মন কই যায়, কি যায়, মনে ডিপ্রেশন কাজ করে, এগুলো কোনো ম্যাটার না, আমি এই সিস্টেম ওয়াইজ আমি চলবো। তাহলে এই যখন তুমি হ্যাবিট যখন ফর্ম হয়ে যাবে, তখন অটোমেটিক তোমার ইঞ্জিন ভাবে চলবে। আর এটা অনেকের কোশ্চেন যে ভাই, মানুষের বুদ্ধিমত্তা কি আসলে বাড়ানো যায়? বিজ্ঞানীরা বলছে যে আমরা যেরকম আমাদের শারীরিক সামর্থ্য যেরকম বাড়াইতে পারি ব্যায়াম করে করে, ব্রেন হার্ডওয়ার্কটাকে প্র্যাকটিসের মাধ্যমে আমরা আপগ্রেড করতে পারি। তাহলে যত বেশি প্র্যাকটিস, তত বেশি তোমার নিউরনগুলোর মধ্যে কানেকশনটা বাড়বে, যোগাযোগ বাড়বে। আর নিউরনের মধ্যে যত কানেকশন বাড়বে তোমার তোমার ব্রেনের হার্ডওয়ার্কটা তত বেশি আপগ্রেড হবে, তুমি তত এক্সপার্ট হয়ে যাবে একটা কাজের উপরে। তাহলে আমরা রিপিটেড প্র্যাকটিস করে আমরা আমাদের ইন্টেলিজেন্স বাড়াতে পারি। তাহলে ব্রেনও বড় হয়, আসলে সাইজে না, বুদ্ধিতে ব্রেনকেও বড় করা সম্ভব। আসো, আমরা কিভাবে প্রপারলি আমরা হচ্ছে টাইম ম্যানেজ করব। তোমার ডেইলি যে টাস্কগুলো 4টা ভাগে ভাগ করো। কি করলে? প্রথমে ক্যাটাগরি করো কোন কাজটা ইম্পর্টেন্ট, কোন কাজগুলো নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট আনইম্পর্টেন্টের মধ্যে কিছু কাজ আর্জেন্ট, এখনই করা লাগবে, কিছু পরে করলেও চলবে, নট আর্জেন্ট, হুম, পরে করলেও চলবে। এবার যে কাজগুলো ইম্পর্টেন্ট না, আর্জেন্টও না, এখন না করলে কিছু হবে না এরকমও না, ইম্পর্টেন্ট না, ডিলিট করে দাও, ডিলিট করে দাও। এটা করাটা ইম্পর্টেন্ট না, আর্জেন্টও না, ওটা করার দরকার নাই এরা। হ্যাঁ, আড্ডা মারা, সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, মানুষের তর্কাতর্কি করা, তোমার তোমার এগুলো ইম্পর্টেন্ট না, আর্জেন্ট না, না বাদ, এগুলো ডিলিট। হ্যাঁ, এলিমিনেট করে দাও। যে কাজটা আর্জেন্ট এখন করতে হবে কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট না, ওটা ডেলিগেট করতে পারো কিনা দেখো, হু ক্যান ডু ইট ফর ইউ, কারো হাতে করানো যায় কিনা। কোনো একটা কাগজপত্রের কাজ, কোনো একটা কাগজপত্রের কাজ, এটা আর্জেন্ট করতে হবে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট না, এটা বাজার সদাই করতে হবে, বাজার সদাই করাটা এটা আর্জেন্ট, না করলে খাবা কি, কিন্তু খুব এটা খুব ইম্পর্টেন্ট কোনো টাস্ক না, আরেকজন হয়তো করাতে পারে কিনা দেখো। রান্না বান্না আর্জেন্ট একটা টাস্ক, কারণ রান্না বান্না তুমি না করলে আজকে নাহলে তুমি খাওয়াবে না, কিন্তু রান্না বান্না খুব প্রোডাক্টিভ কিছু না, নট ইম্পর্টেন্ট, নট ইম্পর্টেন্ট এটা। হ্যাঁ, তুমি ডেলিগেট করতে পারো কিনা দেখো, তুমি কারো হাতে রান্না বান্না করাতে পারো কিনা দেখো। হ্যাঁ, হেল্পিং হ্যান্ড দিয়ে তুমি দেখো এটা এটা কোন ম্যানেজ করতে পারো কিনা কোনোভাবে। যে কাজটা ইম্পর্টেন্ট করা জরুরি কিন্তু এখন না করলে সমস্যা নেই, এটা তুমি পরবর্তী কোনো একটা টাইমের জন্য শিডিউল করো। এটা তুমি ডিসাইড করে যে এখন এটা ইম্পর্টেন্ট করতে হবে, কিন্তু এই মুহূর্তে করে ফেলতে হবে এরকম কোনো টাস্ক না, এই মুহূর্তে করা লাগবে টাস্ক, পরে করলে চলবে, এটা তুমি পরে করো। তাহলে তোমার জন্য ইম্পর্টেন্ট এবং আর্জেন্ট কোনটা, পড়াশোনা, তো ডু ইট নাও। আজকে সন্ধ্যা 6টায় তোমার এক্সাম আছে, ওই এক্সামে পড়াটা পড়ে ফেললা, এইটাই আর্জেন্ট আজকে এবং ইম্পর্টেন্ট, এইটা করে ফেলো। এটা লাইফ থেকে তুমি নট ইম্পর্টেন্ট বাট আর্জেন্ট অনেক টাস্ক আছে অনেক, হ্যাঁ, এগুলো ডেলিগেট করবো, অন্য দ্বারা তো করাই দিবা। তো তুমি লেডিস হোস্টেলে যদি থাকো, লেডিস হলে থাকলে বয়েজ হলের লোকজনকে দিয়ে করাই ফেলবা। তোমার ওই যে বয়েজ হোস্টেলের লোকজন তোমার কাজকর্ম করে দেওয়ার জন্য রেডি থাকে, তুমি যদি ফোন করবা দেখবা যে তুমি তোমার সব কাজকর্ম করে দিবা আইসা। হ্যাঁ, এই অন্য দ্বারা তুমি ডেলিগেট করো। ধর তোমার একটা ফটোকপি করতে হবে,
তুমি নিজে ফটো তুমি বয়স চলে ফোন দিবা, যে বলবো যে ভাই আমারটা একটা একটু করে দিতে পারবা, দেখবা যে ওরা সাহায্যের জন্য তো এগিয়ে আসবে, ডেলিগেট করে দিব রাতে। তোমার হুদায় ওখানে যাওয়ার দরকারটা কি? তোমার এখন এই মুহূর্তে আজকে রাতে তোমার পরীক্ষা আছে, আজকে সাবজেক্ট ফাইনাল আছে, ধরলাম আজকে বিজ্ঞান সাবজেক্ট ফাইনাল, তুমি ওইটা ইম্পর্টেন্ট, ওটা আর্জেন্ট, ওটা করবে শুধুমাত্র, উনি করবা না তুমি এখানের মধ্যে। রান্না বান্না করার দরকার নেই, তুমি খালা রাতে খাও, তুমি খালা রাতে বাটি খেলে তোমার 1 বছর কোনো সমস্যা হবে না, অন্য কারো হয়তো করাতে পারবে না, দেখো। হ্যাঁ, তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট, তুমি কোন টাস্কটা তুমি প্রায়োরিটি দিবা। হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রে বলি বিশেষ করে, যে বিয়ের সাথে খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। হ্যাঁ, কিন্তু এই মুহূর্তে না করলে যে তোমার হবে না এরকম না, তুমি একটু বড় করতে পারো। যাদের এখন তুমি বিসিএস ট্র্যাকে আসো, ধরলাম বিয়ের সাথে এটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার না, তো বাচ্চা বাদে হবে না। সো এই মুহূর্তে না করলেও তোমার সমস্যা নেই। হ্যাঁ, পরে করো, পরীক্ষাকে দিয়ে এলো তুমি, তারপর পরে করো তুমি। হ্যাঁ, মানে তুমি টাস্কগুলো আইডেন্টিফাই করবো আগে, কোন ক্যাটাগরিতে যারা পড়বে এখানের মধ্যে। হ্যাঁ, ক্যাটাগরি আগে সিলেক্ট করো, শুধুমাত্র আর্জেন্ট এবং ইম্পর্টেন্ট কাজটা করবা। অন্যরা তোমার হাতে কিছু একটা করলো, তুমি চিন্তা করলে এটা আমার করার দরকার কি, তুমি করবা না, ডাইরেক্ট এগুলো না করে দিবা, না আমি এখন এটা সম্ভব না, আমি এটা করবো না, আমার কাজ আছে এখানের মধ্যে, অন্য কোনোভাবে তুমি এটা অ্যাভয়েড করার ট্রাই করবা। দেখো, পার্কিনসন ল আমাদেরকে বলে যে কোন একটা কাজ করার জন্য সময় যত কম, ইফোর্ট তত বেশি। এইটা আমি প্রথম লাইফে বুঝতে পারছি ইন্টারমিডিয়েট পরীক্ষার সময়, আমাদের সময় ম্যাথ ম্যাথ পরীক্ষায় 10 দিন বন্ধ দিত, 10 দিন বন্ধ দিত, তো আমরা কি করতাম, এটা সিস্টেম এটা ছিল, ম্যাথ পরীক্ষার জন্য 10 দিন বন্ধ। প্রথম 3 দিন শুধু ঘোরাঘুরি করতাম, 3 দিন কোনো পড়াশোনা নেই, 2 দিন সিনেমা দেখছে ধরো। হ্যাঁ, পঞ্চম দিন এসে হয়তো পড়াটা একটু একটু বসছি, শেষ 3 দিন প্রচুর পড়ছি। এটা না করে যদি ওই পরীক্ষায়, যেমন তোমার মেডিকেল ফাইনাল প্রফে, তোমার আমাদের একটা প্রফে এরকম হলো যে তোমার একটা না পরীক্ষা, হ্যাঁ, বন্ধ টন্ধ নেই, কি হইলো, পরীক্ষা একটা দিয়ে আসে তাড়াতাড়ি খাইয়ে দেয় একটু তোমার রেস্ট নিয়ে আবার পড়া টেবিলে বসে গেছি, কারণ কোনো বন্ধ নেই। দেখো, পরীক্ষার সময় তোমরা এটা অনার্স পরীক্ষার সময় খেয়াল করবা যে 10 দিন বন্ধ দিছো তুমি, দেখো তুমি হয়তো 3 দিন বা 4 দিন পড়ছো, বাকি 5-6 দিন নষ্ট করে ফেলছো। কিন্তু যদি 10 দিন বন্ধ না দিয়ে তোমাকে বন্ধ যদি 3 দিন দিত, তাহলে তুমি একটা পরীক্ষা শেষ করে আসা খাইয়ে দেয়া পড়া টেবিল বসে যাইতে তুমি, কারণ তুমি জানো তোমার সময় নাই। কারণ আমরা ভাই, এই যে মানুষের মনটা তো এরকমই, আমাদেরকে এইভাবে বিল করা হয়েছে। তাহলে পার্কিনসন ল অনুযায়ী আমরা টাইম যত বাড়বে, ইফোর্ট তত কমে যাবে আমাদের, এই যে পরীক্ষা পিস নামলে ইফোর্টটা কমে যায়। এই জন্য তুমি কি করবা, আর্টিফিশিয়াল ডেডলাইন তুমি সেট করবা। কেমনে সেট করবা, যে আজকে 31 ডিসেম্বর তুমি একটা ক্লাস করছো, এটার উপরে পরীক্ষা হলো 2রা জানুয়ারি, 2রা জানুয়ারি তোমার সন্ধ্যা 6টায় তোমার হচ্ছে যে এটার উপরে এক্সাম হবে, তুমি এটা কাজ করতে পারো। 31 ডিসেম্বর তো তুমি ক্লাস করছো, আমি 1 জানুয়ারি 1 জানুয়ারি সন্ধ্যা 6টার ভিতরে এই টাস্কটা কমপ্লিট করবো। কি হবে, 2রা জানুয়ারি শুধু রিভিশন দিব কয়েকবার। আবার ধরো একটা সাবজেক্ট ফাইনাল আছে তোমার, পরীক্ষাটা হচ্ছে তোমার 3রা জানুয়ারি, তুমি চিন্তা করলা আমি 2রা জানুয়ারির ভিতরে এইটার পড়া কমপ্লিট করে ফেলবো, শেষ দিন শুধুমাত্র পাতা উল্টে রিভিশন দিব। এইভাবে আর্টিফিশিয়াল ডেডলাইন তুমি সেট করবা, যে কাজটা করতে 8 ঘন্টা লাগবে তুমি চিন্তা করো আমি 6 ঘন্টা এটা করে ফেলবো, 6 ঘন্টার মতো করবো এটা। এবার আর্টিফিশিয়াল ডেডলাইন সেট করো, আর্টিফিশিয়াল ডেডলাইন সেট করলে টাইম কমে নিয়ে আসবা, তখন দেখবে অটোমেটিক তোমার ইফোর্টটা বেড়ে যাবে। আরেকটা কাজ করতে পারো, এখানে তোমরা টাইম বক্সিং করতে পারো। টাইম বক্সিংটা কি জিনিস, ওই যে বলছিলাম পমোডোরো টেকনিক সবার জন্য কাজে নাও লাগতে পারে। হ্যাঁ, কয়েকদিন ফলো করার পরে অনেক সময় পমোডোরো টেকনিক তোমার হচ্ছে ফলো করা হয় না, কঠিন কিন্তু, মানে 25 মিনিট করে মনোযোগ দিয়ে পড়া টেবিল বসা এত সহজ না। এখানে 10টা তুমি যখন করবা দেখবে যে ওই দিন মনে হবে যে কত কিছু পড়ে ফেলছো, 3-4 দিন করার পরে মনে হবে যে তোমার কঠিন লাগতেছে ফলো করা। টাইম বক্সিং মেথড ফলো করতে হবে। টাইম বক্সিংটা কি জিনিস, টাইম বক্সিং হচ্ছে একটা টপিক নিলা, যে বাংলা ব্যাকরণের সমাস ধরলাম, সমাস টপিকটা তুমি শেষ করবা। আচ্ছা, সমাস আমার এখানের মধ্যে 2টা লেকচার হয়েছে, আমরা লেকচার 2টা লেকচার প্রশ্ন ব্যাংক মিলাই আমার এটা পড়তে 4 ঘন্টার মতো সময় লাগবে, 4 আওয়ার। তুমি এক জায়গায় বসো, আমি এটা শেষ করে উঠবো, এটা হলো টাইম বক্সিং। ধরলাম তোমার গণিতের ধারা, সমান্তর গণিত ধারা 2টা চ্যাপ্টার তুমি প্র্যাকটিস করতে হতো, সব মিলে তোমার হচ্ছে যে তোমার 4 ঘন্টা লাগবে। তুমি সেট করো যে এই 4 ঘন্টা এটা প্র্যাকটিস করে শেষ করে তারপরে আমি উঠবো, এগুলো টাইম বক্সিং। এটা প্রমোদর থেকে ডিফারেন্ট, প্রমোদের মধ্যে 25 মিনিট পর ব্রেক নেওয়া হয়। দেখা গেছে 25 মিনিট পর ব্রেক নিয়ে ও যে তোমার 5 মিনিট করে সে যে ব্রেক নিচ্ছে, ওই ব্রেকের পরে ওর মনোযোগ অন্যদিকে চলে যাচ্ছে, পরে আর প্রমোদর সে কমপ্লিট করতে পারে না। তারা টাইম বক্সিং মেথড ফলো করতে পারো, যে আমি একটা টাস্ক সেট করো, এটা শেষ করে উঠবো, এই শেষ না করে আমি উঠবো না। এটা 90-20 রুল ফলো করতে পারো, 90 মিনিট পড়বো টানা, 20 মিনিট রেস্ট দিব, এটা ফলো করতে পারো।
তাহলে এই যে আমরা যে তোমার হচ্ছে যে টাইম বক্স করতেছি বা টাইম ব্লক করতেছি, এর ফলে কি হচ্ছে, আমাদের ডিসিশন ফেডিকটা কমে যাচ্ছে। একবার ডিসিশন নিয়ে ফেলছি আমি, একবার ডিসিশন আমি নিয়ে ফেলছি যে আমি টানা 4 ঘন্টা বলবো, যে এটা শেষ করে তারপর উঠবো। এখন 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা লাগলো, আমি শেষ করে উঠবো, আদারওয়াইজ এটা উঠবো না, এটা আমি এটা শেষ করে উঠবো এটা। হ্যাঁ, তাহলে আমি সাপোজ এই তোমার ধরলাম যে আমাদের বিজ্ঞান একটা ওপেন বুক এক্সাম নিবো, আমাকে 400 কোশ্চেন রেডি করতে হবে। তাহলে আমি কি করবো এখানের মধ্যে, আমি এটা বসবো, এই 400 কোশ্চেন শেষ করা পর্যন্ত আমি বসে থাকবো। এই 400 কোশ্চেন বানানোর জন্য 5 ঘন্টা লাগতে পারে, 6 ঘন্টা লাগতে পারে, শেষ করে উঠবো। এরপর বারবার আমাকে চিন্তা করতে হচ্ছে না এখন কি কাজ করবো তখন কি কাজ করবো, একটা সিঙ্গেল টাস্কে থাকবো এবং আমি পুরো সময়টা আমি কাজে লাগাইলাম, আমি ওটা শেষ করে তারপর উঠবো। জব ক্যান্ডিডেটদের ডেলি রুটিন যেটা হওয়া উচিত, তুমি সকালে ঘুম থেকে উঠে তুমি আগে রিভিশনের জন্য তার 30 মিনিট সময় রাখো। এটা তোমার মেমোরি কনসোলিডেশনকে বুস্ট করবে, যে গতকাল কি পড়ছিলাম একটু তুমি রিভিউ করে আসো। এবং প্রত্যেকেই তোমার ডেইলি অবশ্যই 20 থেকে 30 মিনিট রাখবা এক্সারসাইজ করার জন্য। কি এক্সারসাইজ, তুমি হাঁটো, তুমি দ্রুত হাঁটলা 20 থেকে 30 মিনিট, 10,000 স্টেপ কমপ্লিট করবে একদিনে, মাস্ট। আর স্টাডি সেশনের জন্য তুমি হচ্ছে যে তুমি কিছু ফোকাস ব্লক অ্যাপ্লাই করলা, যে আমরা যে টাইম ব্লক করে দিচ্ছি যে আমি টানা এইটা পড়ে আমি হচ্ছে উঠবো, তুমি 2 থেকে 3টা ডিপ ফোকাস ব্লক ইউজ করতে পারো। 1 to 2 তুমি লাইট স্টাডি সেশন, এখানে কোশ্চেন সলভ করতে পারো। লাইট সেশনে তুমি জাস্ট কোশ্চেনগুলো সলভ করলা, ধরো এটা দুপুরের টাইমে বা যে সময় মনোযোগটা কম আসে ওই সময় পড়লা। আর এটা তুমি মর্নিং বা ইভিনিং যখন তুমি অনেক গভীর মনোযোগে পড়তে পারবা সেই সময়টা এটা ব্যবহার করলা। তুমি সারাদিন কি কি বললা, রাতে ঘুমানোর আগে একবার রিভিউ করবা, জাস্ট 10 মিনিটের জন্য কি কি বললা সারা। এই প্র্যাকটিসটা যদি করো না, তোমার পড়াশোনা অনেক বরকত হবে, মনে থাকবে অনেক বেশি। সকালবেলা একবার দেখলা কালকে কি কি পড়ছিলাম, জাস্ট 10 মিনিট বা 20 মিনিট রিভিশন দিয়ে ফেলা কি কি পড়ছি। হ্যাঁ, রাতে ঘুমানোর আগে এটা একদম হ্যাবিট করে ফেলবে, হ্যাবিট, যে আজকে সারাদিনে কি কি পড়ছি রাতে ঘুমানোর আগে এটা রিভিউ করা ছাড়া ঘুমাইতে যাব না, এটা হ্যাবিট বানাই ফেলো। 10 মিনিট, যা 10 মিনিট তুমি একটু রিভিশন দিয়ে ফেলো, এটা এটা অনেক ইফেক্টিভ একটা জিনিস। হ্যাঁ, 7 থেকে 8 ঘন্টার মতো ঘুমাও, তাহলে তুমি যে ঘুমটা দিলে, ভালো একটা ঘুম দিলে লং টার্ম মেমোরিটা তোমার থাকলো। এর চেয়ে কম ঘুম যাদের, তুমি 6 ঘন্টা ঘুমাইলা, 6 ঘন্টা ঘুমাইলে তাহলে তোমার দিনের বেলা ঘুম আসতে পারে, তখন তুমি একটা ন্যাপ নিলা। ন্যাপ কিন্তু আবার অনেক বেশি সময় নেওয়া যাবে না, তুমি ন্যাপ নেবে ম্যাক্সিমাম 25 মিনিটসের জন্য, হ্যাঁ, পাওয়ার ন্যাপ বলে। তাহলে যারা 6 ঘন্টা ঘুমাইলে, তোমার কিন্তু 6 ঘন্টা ঘুমলে তোমার স্লিপ ডেফিসিট থাকবে, তোমার কিন্তু দিনে ঘুম ঘুম লাগবে। তো যখন ঘুম ঘুম লাগবে তখন একটা ন্যাপ নিয়ে ফেলবো 25 মিনিটসের জন্য, তখন তোমার ব্রেন আবার চাঙ্গ হয়ে যাবে, বডি আবার, মানে আমরা যেরকম ফোনকে রিস্টার্ট দেই না, ন্যাপ নিলে আমাদের ব্রেন আবার রিস্টার্ট নিয়ে নেয়। তাহলে তুমি এরকম ন্যাপ নিয়ে প্র্যাকটিস করতে পারো। আর আমরা হচ্ছে যে সাইকোলজিক্যাল স্ট্রেংথ যদি বাড়াতে চাই, ইমোশনাল রেগুলেশন খুব ইম্পর্টেন্ট। ইমোশনাল রেগুলেশনের জন্য আমরা, আমাদের ব্রেইনে 2 রকমের নার্ভাস সিস্টেম আছে। একটা হচ্ছে নর্মাল সময়ে কাজ করে, নর্মাল আমাদের খাওয়া দাওয়া ঘুম নর্মাল মুহূর্তে। একটা হলো বিপদের মুহূর্তে, যাকে বলে ফাইট অর ফ্লাইট, লড়াই করো অথবা পালাও, এটাকে বলে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। কি জিনিস এটা, ধরো আমাদের রাশেদ ও হচ্ছে রাস্তায় পাশে খাড়ায় পেশাব করতেছে এখানের মধ্যে, তো আমাদের পুলিশ অফিসার নাবিলা দেখলো এই রাশেদ এখানের মধ্যে, ও দিল ওরে ধরে নি, এই তুমি পেশাব কেন করতে, দিল ওরে ধরে নি। তাই এটা বিপদ মুহূর্ত, এটা এই রাশেদ যে ধরে নি দিল, তা কি হবে, ওর হার্টবিটটা বেড়ে যাবে, হার্ট রেটটা বেড়ে যাবে। রেসপিরেটরি রেট মানে আমাদের শ্বাসের যে তোমার কি বলে এটাকে, রেসপিরেটরি রেট মানে আমরা মিনিটে কবে শ্বাস নেই, এটা বেড়ে যাবে। তার সোয়েটিং হবে, তার সোয়েটিং হবে, তার ট্রেমর হবে, কাঁপবে। হ্যাঁ, তা এই যে আর মধ্যে পিপিল আছে না, পিপিলটা অনেক বড় হয়ে যাবে, বড় হয়ে প্রচুর লাইট ঢুকবে পিপিল দিয়া, লাইট ঢুকার কারণে সে কাছে জিনিস দেখবে না। তারা বলা হয় অ্যাকোমোডেশন রিফ্লেক্স লস্ট হবে, কাছে জিনিস দেখবে না। তাহলে কি হবে, সামনে একটা ইট আছে, ইটের মধ্যে উষ্টাকে এসে পড়ে যাবে, অটোমেটিক উষ্টাকে পড়ে যাবে, পরে পুলিশ অফিসার নাবিল ওরে ধরে ফেলবে। এটা বলে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তাহলে আমরা যখন বিপদের সময় যখন থাকি, পরীক্ষার হল আমাদের কি হয়, আমাদের ভয়ে হার্ট রেটটা বেড়ে যায়, রেসপিরেটরি রেট বেড়ে যায়, সোয়েটিং হয়, ট্রেমর হয়, কাঁপাকাঁপি হয় খুবই, ব্রেন ডিজিনেস কাজ করে খুবই। হ্যাঁ, কেন হয়, কারণ আমাদের ব্রেনটা এভাবেই তৈরি, যে কোনো বিপদের মুহূর্তে আমাদের ব্রেন যখন আজ করবে, বিপদের মুহূর্তে পরীক্ষা হলে সে আজ করতে যে বিপদের সময় একটা, ও সময় সে তার সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট করে দেয়, তখন এই রেসপন্সগুলো হয়। তাহলে বিজ্ঞানীরা দেখছে
যে কিভাবে আমরা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা কন্ট্রোল কিভাবে করতে পারি, যে আমরা বিপদের সময় হার্ট রেট বাড়বে না, রেসপিরেটরি রেট বাড়বে না, আমাদের কাঁপাকাঁপি হবে না, কেমনে করতে পারি। তখন দেখছি আমরা যদি স্লো ব্রিদিং টেকনিক যদি ফলো করি, স্লো ব্রিদিং টেকনিক কি, তুমি দিনে একটা 10 মিনিট তুমি প্র্যাকটিস করতে পারো। তুমি যতক্ষণ সময় নিয়ে শ্বাস নিবা, মানে ইনহেল করবা, তার চেয়ে বেশি সময় শ্বাস ছাড়বা। তাহলে তুমি দম নিলা, 4 সেকেন্ডে দম নিলা, ধরে রাখলা, তার চেয়ে অনেক বেশি সময় নিয়ে তুমি দমটা ছাড়লা। এটা আরো প্র্যাকটিসের জন্য আমার ইউটিউব ভিডিও, আমাদের একটা ভিডিওস দেখবা তোমরা। ওই ভিডিওটা হচ্ছে তোমার এক্সাম হলে করণীয় একটা ভিডিও। ওইখানের মধ্যে আমি এটা নিয়ে আরো কয়েকটা টেকনিক বলছি, এক্সাম হলে করণীয়, যে পরীক্ষার হলে আমরা কিভাবে করতে পারি। তো এই স্লো ব্রিদিং টেকনিক এগুলো যদি ফলো করো তুমি মোটামুটি ডেইলি জাস্ট 10 মিনিটের জন্য যদি স্লো ব্রিদিং টেকনিক ফলো করো, তাহলে তোমার এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা অনেকটুকু তোমার কন্ট্রোল হয়ে যাবে, এবং এই প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমটা এটা অ্যাক্টিভেট হবে। হার্ট রেট কম থাকবে, রেসপিরেটরি রেট কম থাকবে, এংজাইটি কম থাকবে। হ্যাঁ, তুমি অনেক বিপদ মুহূর্তে তুমি অনেক কুল থাকতে পারবা। হ্যাঁ, যা শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা, এটা আমাদের ফিজিওলজির জন্য খুব গুরুত্বপূর্ণ। আর এইটা শুধুমাত্র বিসিএস না, এটা বিসিএস না, এটা জীবনের সব ক্ষেত্রে ফলো করবা। কি জিনিস? বিসিএস বাদ ধরলাম, একটা ব্যবসা তো মাথায় আসছে, এটা ব্যবসা করবা তুমি একটা। কি করো তুমি? দুম করে ফেসবুকে লিখে দাও যে আমার মাথায় একটা বুদ্ধি আসছে, আমিও একটা ব্যবসা করব, কোটি কোটি লাখ টাকা লাভ হবে, হ্যান হবে ত্যান হবে। হ্যাঁ, সবাই বলে দিছো। এই সবাই যে বলে দিছো, তোমার কিন্তু গ্র্যাটিফিকেশন চলে আসছে, পর ওই কাজটা করার মোটিভেশন তোমার আর থাকবে না। ওকে, তো তুমি একটা বই লিখবা, আগামী ফেব্রুয়ারি বইমেলা আমি একটা বই রিলিজ করবো, 2027 সালে আমার একটা বই রিলিজ হবে, এই লেখাটা শুরু করবো 2 জুন থেকে। হ্যাঁ, সবাই তোমার কনগ্রাচুলেশন দিল, কনগ্রাচুলেশন বাইক, বইটা কবে আসবে, বাইক কবে আসবে, হ্যাঁ অটোগ্রাফ কখন পাবো। এই যে সবাই যে বলে দিলা, তোমার এমনিতে ওইখানে ঘটনা শেষ। গ্র্যাটিফিকেশন যেটা অর্জন করা সেটা অর্জন করে ফেলছো। জীবনে কোনো কিছু অর্জন করতে চাইলে প্ল্যান কারোর কিছু বলবে না। যারা উইনার ওরা মানুষকে এরকম বলে না ওরা। হ্যাঁ, সো এই শর্ট টার্ম প্লেজারের জন্য সবাইকে বলে দিলা, তোমার লং টার্ম গোলটা আসলে এখানের মধ্যে সমস্যাগ্রস্ত হলো। হ্যাঁ, তুমি বিশেষ পরীক্ষা দিচ্ছ, ওটা সেটা দিচ্ছ, কারো বড় মানুষের বলার দরকারটা কি? তুমি একটা পড়বা, জিজ্ঞেস করলে হ্যাঁ পড়তে, চাকরির জন্য পড়তেছি আমি এখানের মধ্যে। হ্যাঁ, আমার এক কাজিন, ও বিশেষ জন্য পড়তেছে, ওর আব্বা এলাকার মধ্যে বলছে আমার বলে তো ম্যাজিস্ট্রেট হবে। মানে ও বিশেষ জন্য পড়তেছে, ওর আব্বা এলাকা বলা শুরু করছে আমার ছেলে তো ম্যাজিস্ট্রেট হবে। হ্যাঁ, তাহলে দেখো এই জিনিসগুলোর মধ্যে কি হচ্ছে, একটা হচ্ছে ইনস্ট্যান্ট গ্রাটিফিকেশন সে পেয়ে গেল, মানুষের কাছে সোশ্যাল যে ভ্যালিডেশন সেটা পেয়ে গেল সে, তার ফলে ওর এমনি ইয়ে কমে গেছে তোমার। এটা কিন্তু ভিজুয়ালাইজেশন থেকে ডিফারেন্ট, কারণ ভিজুয়ালাইজেশনটা হলো নিজের সাথে নিজে করলাম, নিজের সাথে নিজে কল্পনা করলাম, কিন্তু মানুষকে বলে দেয় নিজের প্ল্যান। হ্যাঁ, এটা অনেকে বলে ইবিলাই বলে, অনেকে বলে ইবিলাই, যে মানুষকে এরকম বলতে শুরু করলো, অনেকে হচ্ছে যে কুনজর দেয়। হ্যাঁ, অনেকে ইবিলাই বলে, অনেক রকম। এটা বাস্তবিক যে তুমি যদি এরকম তোমার প্ল্যান প্ল্যান সবাইকে বলে দাও, তাহলে তোমার দেখবা তোমার আসলে ওই মোটিভেশন আর কাজ করবে না। সেটা হতে পারে কোনো ব্যবসা, হতে পারে কোনো স্কিল ডেভেলপমেন্ট, যে কোনো কিছু হতে পারে, যেটা আজকে মনে মনে রাখবা, মানুষের তো বলার দরকার নেই, কারো বলার দরকার নেই, তুমি তোমার মতো পড়াশোনা করে যাবা, আকাশে চাঁদ যেদিন উঠবে সবাই দেখবে, এর আগে কারো কিছু বলার দরকার নেই। ক্লিয়ার? ফ্যামিলির বলবো আমাকে একটু সময় দেন, আমাকে 2টা বছর সময় দেন একটু, আমি একটু চেষ্টা করি দেখি যে কিছু হতে পারে কিনা। কিন্তু আমি বিশেষ ক্যাডার হয়ে যাব, আম্মা আমি তো নিশ্চিত অ্যাডমিন ক্যাডার হয়ে যাবো, আমি আমি মনে চাকরি মনে পেয়ে যাবো, ওই করবো সে করবো, কারো কিছু বলার দরকার নেই। তুমি তোমার মনে মনে রাখো কি করতে চাচ্ছ, তুমি কারো বলারই দরকার নেই। ক্লিয়ার? সেটা অন্য সবকে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র লোকজনকে বলে বেড়াবে না। আর অন্যদের সাথে কম্পিটিশন করার কিছু না, ভাই ওরা এত পারে কেন, ও 100-100 কেমনে পাইছে, ভাই ও 95 কেমনে পাইছে, ও এতগুলো কেন পারছে না, এটা চিন্তা করবেন না। তুমি তোমার সাথে কম্পিট করো, তুমি কম্পিট উইথ রিস্টার্ট। আমি গতকালকে আমি এতটুকু পড়ছিলাম, আমি আজকে আরো বেশি পড়বো। গতকালকে আমি 1 চ্যাপ্টার পড়ছিলাম, আজকে 2 চ্যাপ্টার পড়বো বা 1.5 চ্যাপ্টার পড়বো। গতকাল আমি 4 ঘন্টা পড়ছিলাম, আজকে আমি 4.5 ঘন্টা পড়বো। গতকাল আমি 100টা এমসিকিউ সলভ করছিলাম, আজকে আমি 150টা এমসিকিউ সলভ করবো। গতকাল আমি 10টা ভোকাবুলারি পড়ছিলাম, আজকে আমি 11টা পড়ার ট্রাই করবো। সো নিজের সাথে কম্পিটিশন তুমি করো, যে আমি গতকালকে যা যা করছিলাম আজকে তার থেকে আমি ভালো করতে পারি কিনা। অন্যরা কি করে না করে সেই দিকে মনোযোগ না দিয়ে নিজের সাথে তুমি মনোযোগ দাও। আর আমরা যদি কনসিস্টেন্ট থাকি, ওই যে মোটিভেশন না, আমি কনসিস্টেন্টলি প্রতিনিয়ত একটা কাজ করতে থাকবো, আমি আমি ডেলি 10টা করে ভোকাবুলারি পড়বো, এবং টানা 2 মাস পড়বো, 60 দিন পরে দেখবো তোমার আসলে 500-600 ভোকাবুলারি পড়া হয়ে গেছে। দেখা গেছে কনসিস্টেন্সি বিটস ইন্টেলিজেন্স, এবং স্মার্ট ওয়ার্ক বিটস হার্ড ওয়ার্ক। অনেকে কঠোর পরিশ্রম করে কিন্তু বুদ্ধিমত্তার সাথে সেই জিনিসটা করতেছে না। তাহলে আমরা যদি প্ল্যান্ড ওয়ার্ক যদি করি,
স্মার্ট ওয়ার্ক যদি করিস তাহলে সেটা হার্ড ওয়ার্ককে বিট করতে পারবে। আর ডেইলি ইমপ্রুভমেন্টে নজর দিতে হবে, এটা করলে আমরা গ্যারান্টেড সাকসেস পাবো। আর স্ট্রেসটাকে আমরা ফ্রেন্ড বানিয়ে ফেলবো। যে আমরা যে চিন্তা করতেছি যে আমরা যে পরীক্ষায় ফেল করতে পারি, এটাকে পাশ করতে পারবো কিনা। আমি একটা ভিডিও দেখাছিলাম, এখানে আমেরিকান সার্কাস দেখাইতো এক ভদ্রলোক, ওর নাম ছিল ভ্যান্ডেলা। হুম, তো ভ্যান্ডেলা সাহেব সারা জীবন সার্কাস দেখায় আসছে, তার বয়স ছিল 73 বছর, জীবনের শেষ সার্কাসে দেখাতে যাবে। তারা উঁচু দড়ির উপর দিয়ে হাঁটতো, এরকম উঁচু দড়ির উপর দিয়ে হাঁটতো, তো টাইট রোপ ওয়াকিং যেটাকে বলে আর কি। তার জীবনের শেষ যে সার্কাসটা ওটা দেখাতে গিয়ে উঁচা দুটা বিল্ডিং এর মধ্যে একটা দড়ি বাঁধছে, তারপর হেঁটে যাবে। তার জীবনের শেষ সার্কাসটা দেখাতে গিয়ে সে পড়ে গেছে এবং ইনস্ট্যান্ট মারা গেছে সে। তার ওয়াইফ সেখানে একটা কথা বলছিল যে উনি সারা জীবন কখনো মানে পড়ে যাওয়া নিয়ে টেনশন করে নাই, উনি সবসময় কিভাবে হাঁটবে প্রসেসটার দিকে নজর দিছে। কিন্তু এই প্রথমবার উনি বারবার বলতো আমার শেষ এটা টাইট ওয়াক, তোমার টাইট রোপ ওয়াকিং হবে, আমি যদি পড়ে যাই, যদি পড়ে যাই, যদি পড়ে, এটা নিয়ে চিন্তা করতো। এখন যারা সবসময় ফেল নিয়ে চিন্তা করে, যারা ফেল নিয়ে চিন্তা করতেছে যে ফেল করলে কি হবে, ফেল করলে কি হবে, হ্যাঁ, এটা নিয়ে তুমি চিন্তা না করে তুমি মনোযোগ দিবা তোমার প্রসেসে। আমার পরীক্ষাটা এরকম হবে, আমার পরীক্ষা ভালো করতে হবে, এই জিনিস পরীক্ষার মধ্যে করবো। ফেল করলে কি হবে এটা যত বেশি বেশি চিন্তা করবা, তত তোমার ফেল করার চান্সটা বেড়ে যাবে। আর মিনিমাম যে স্ট্রেস, এই যে আমরা যে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, স্ট্রেসে থাকবে, এটা তোমার শত্রু না। এটা যে দেখা গেছে যে আমরা যদি একটা অপটিমাম স্টেজ যদি থাকে, একটা অপটিমাম স্টেজ যদি থাকে, তখন আমাদের পারফরমেন্সটা ম্যাক্সিমাম থাকে। স্টেজ যদি একদম কম থাকে, একদম স্ট্রেস কম, ওইটার মধ্যে আসলে আমাদের খুব একটা পারফরমেন্স খুব থাকবে না। আর বেশি স্ট্রেস নিলে সেখানেও আমাদের পারফরমেন্স থাকবে না, ব্রেকডাউন হয়ে যাবে। তাহলে এই যে মিনিমাম লেভেল স্ট্রেস নেওয়া আমাদের জন্য ভালো। আমরা এই যে আমাদের প্রতিনিয়ত আমাদের ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, এই যে একটা স্ট্রেস যাচ্ছে আমাদের, এগুলো স্লো ডোজ স্ট্রেস। হ্যাঁ, আমরা হচ্ছে অল্প অল্প করে আমরা স্ট্রেসে বাড়াচ্ছি আস্তে আস্তে, একটু উইকলি এক্সাম দিচ্ছি, এরপর আমরা সাথে ফাইনাল দিচ্ছি। তাইলে তুমি যখন এই প্রস্তুতি নিয়ে শুরু করবা, আস্তে আস্তে তোমার ক্যাপাসিটিটা বাড়তেছে। অল্প স্ট্রেস নিলে তোমার হচ্ছে তুমি খুব বোর্ড হয়ে যাবে, লেজি হয়ে যাবে তুমি। হ্যাঁ, তাহলে এই মডারেট স্ট্রেসটা তোমার আসলে ফ্রেন্ড, এটা দরকার আছে পারফরমেন্সের পিকে তোমার পৌঁছানোর জন্য। আর যখনই মনে হবে যে আমি মনে পারবো না, আমি নার্ভাস হয়ে গেছি আমি, হ্যাঁ, যে আমার এত খারাপ লাগতেছে কেন, হ্যাঁ, মাথা মতো ঘুরাচ্ছে কেন, এটাকে তুমি রিওয়ারিং তুমি কি দিয়ে করতে পারো, যে আমার বডি আসলে ইজ গেটিং রেডি ফর ব্যাটেল। তাহলে দেখো, যখন তোমরা আমাকে বলো ভাই আমি ভুলে যাই এত কিছু, আমি ভুলে যাই, হ্যাঁ, তাহলে আমরা কি বলি, আমি বলি যে এই যে তুমি ভুলে যাচ্ছ এটা নর্মাল। যখন তুমি ভুলে যাবা, হ্যাঁ, তুমি কি প্যানিক করতেছো, আমি শুধু ভুলে যাই, আমার স্মরণশক্তি কমে গেছে, আমার কিছু মনে থাকে না। যখন তুমি ভুলে যাবা, চিন্তা করবো আমার ব্রেন তো নর্মাল আছে। কারণ যদি তোমার ব্রেন ভুলে না যাইতো, এখন তোমার লাইফে কত মেয়ে কত ছেঁকা টাকা দিছে, সবার ছেঁকা মনে পড়ে যেত তোমার, তুমি ঢুকরে ঢুকরে কান্তা। ছোটবেলা থেকে তুমি কয়জনের সাথে তুমি প্রেম করছিলা, কয়টা ছেঁকাতে, ইলিয়াস কয়টা ছেঁকা তুমি খাইছিলা, এই যে ইলিয়াস আসতেছে, তুমি কত ছেঁকা খাইছিলা। তাহলে ভুলে যাওয়াটা নর্মাল, এটা আমার খুব ভালো, আলহামদুলিল্লাহ ভুলে যাচ্ছি আমি, খুব ভালো, ব্রেন খুব ভালো কাজ করতেছে, ভুলে যাওয়াটা ভালো। আমাকে বেশি বেশি রিভিশন দিতে হবে। ভুলে যাওয়াটা টেনশন করবে না। তোমরা কি করো, আমি কেন ভুলে যাই, কিছু মনে থাকে না, আমার কোনো কিছু মনে থাকে না ভাই, আমি মনে শেষ, আমি মনে একটু বোকা, আমার মনে ব্রেন র্যাম মনে কম। না, তুমি চিন্তা করো আমি যে ভুলে যাচ্ছি, এটা অন্য আরো 10 জন ভুলে যায়, এটা নর্মাল একটা জিনিস, আমার ব্রেন ভালো কাজ করতেছে, ডিলেট হওয়াটা ভালো। তাহলে আমাকে রিভিশনটা একটু বাড়াইতে হবে। এইভাবে তুমি একটা নেগেটিভ জিনিসকে তুমি কগনিটিভ রিফ্রেমিং করবা, তাহলে তো মাইন্ডসেট শিফট হয়ে যাবে। মনে রাখবা, এক্সাম ডোন্ট চুজ উইনার্স, উইনার্স চুজ দেয়ার হ্যাবিটস। খাসরত, অভ্যাস, অভ্যাস, অভ্যাসটা যদি তুমি ঠিক করতে পারো, তাহলে তুমি অটোমেটিক তুমি পাস করবা। তাহলে আজকে আলোচনার আমাদের সারমর্ম যেটা, ট্রেন ইউর ব্রেন, প্রোটেক্ট ইউর ফোকাস, যেটা হাইজ্যাক হয়ে যাচ্ছে তোমার কাছ থেকে, হ্যাঁ, রেসপেক্ট ইউর টাইম, তোমার মাইন্ডসেট ঠিক করতে হবে এবং বিলিভ করতে হবে যে তোমার পক্ষে সম্ভব। সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস যদি না থাকে, একটা গ্রুপ অফ পিপলের সাথে তুমি যদি একসাথে উঠতে চাও, আমাদের 6 AM ক্লাবে জয়েন করে ফেলো। আমাদের 6 AM ক্লাবে জয়েন করলে তাহলে যেটা হবে যে তোমার একটা রেগুলার অভ্যাসের মতো হয়ে যাবে, যে সব একসাথে উঠতেছে ঘুম থেকে, এবং একটা ফোন কল আসতেছে, উঠে গেছে, প্রথমে একটু তুমি চোখ মুখ ডললা, উঠে গেলে দেখে যে এখানে কে ক্লাস নিচ্ছে, পড়তেছে সবাই, অটোমেটিক তোমার অভ্যাস হয়ে যাবে, তোমাদের 6 AM ক্লাবে জয়েন করতে পারো। এই কথাটা আমি সবসময় বলি। আমাদের পিটিওর প্রথম টি শার্টের মধ্যে কথা লেখা ছিল যে ঘুমানোটা যখন তোমার কাছে ইনকনভিনিয়েন্স মনে হবে, তুমি রাইট ট্র্যাকে আসো,
যদি মন খারাপ না, কিনা আমি সকালে এত কেন ঘুমাচ্ছি, আমি একটা চাকরির প্রার্থী, আমি সকালবেলা 3 ঘন্টা ঘুমাচ্ছি কেন, আমি সকাল 9টায় 10টায় ঘুমতে করতেছি কেন, উঠতেছি আমি, যেহেতু মন খারাপ হয় যে আমি সকালে 3 ঘন্টা বেশি ঘুমিয়ে ফেলছি, কেন এটা করলাম, তুমি আসলে রাইট ট্র্যাকে আসো। আর প্রত্যেকেই নিজেকে রাইট কোশ্চেন আস্ক করাটা শিখতে হবে। কি রাইট কোশ্চেন? আমরা প্রশ্ন করি, আমি কেন পারি না, আমার কেন মনে থাকে না, হ্যাঁ, আমি কেন এত মোটা, আমি দেখতে কেন সুন্দর না, আমার বাসায় এত কেন এত কাজ, আমি কেন পড়তে বসতে পারি, আমি কেন এত গরিব, হ্যাঁ, এগুলো প্রবলেমেটিক কোশ্চেন। আমার বাসায় এত মেহমান, আমি কেমনে পড়বো, আমার একটা চাকরি আছে, আমি চাকরি ভালো কেমনে পড়বো, বাচ্চা কাচ্চা পালে আমি কেমনে পড়বো, শ্বশুর বাসায় এত কাজ, আমি কেমনে পড়বো, ভাই আমি কেমনে, আমি কি করবো আমি। এগুলো রং কোশ্চেন, এগুলো প্রবলেমেটিক কোশ্চেন। যেগুলো প্রশ্ন করো যে বিসিএস চাকরি বা একটা বড় চাকরির জন্য আমি যে ট্রাই করতেছি, কেউ আমাকে বাধ্য করে নাই, যেহেতু বাধ্য করে না, আমাকে ম্যানেজ করতে হবে। তাহলে কি ম্যানেজ করতে হবে? আমি কি পড়া গুছাইতে পারি, আমার শ্বশুর বাসায় এত কাজ, এই বাসার কাজ সামলায়া কিভাবে পড়ার টেবিলে বসতে পারি, এটা প্ল্যান করতে হবে। আচ্ছা, বাসার কাজ সামলানোর জন্য আমি একটা হেল্পিং হ্যান্ড রাখতে পারি, আচ্ছা এই কাজটা আমি ডেলিগেট করতে পারি, ওই কাজটা আমি হচ্ছে একসাথে সবগুলো করে ফেলি, একসাথে অনেকগুলো রান্না করে রাখতে পারি, বাসার লোককে বুঝাইতে পারি যে আমি হচ্ছে যে একটা চাকরির জন্য পড়তেছি, আমার একটা সাপোর্ট দরকার আপনাদের, আমাকে একটু হেল্প করেন। তখন মাথার মধ্যে কাজ করবে, আচ্ছা এটা কিভাবে ম্যানেজ করতে পারি আমি। আমি কেন এত মোটা, এটা চিন্তা না করে আমি কিভাবে স্বাস্থ্যবান হতে পারি, কি করণীয় আমার ব্যায়াম করতে হবে, ক্যালোরি রেস্ট্রিকশন করতে হবে, কেমনে করি। আমি সবকিছু ভুলে যাই কেন, এই প্রশ্ন না করে আমি কিভাবে মনে রাখতে পারি, মনে রাখার জন্য আমি ফ্ল্যাশ কার্ড মেথড ফলো করতে পারি, আমি এখানে স্পেস রিপিটেশন করতে পারি, আমি এক্সাম দিতে পারি বারবার, সব আগোছালো ছাড়লো কেন, এটা না করে আমি কি পড়া গুছাইতে পারি। হুম, এইভাবে। হ্যাঁ, আমার কাছে তো টাকা নাই, পিটিউ এর কোর্স ফি তো আমি কেমনে ম্যানেজ করবো, কেমনে ভর্তি হবো এটা, হ্যাঁ? বা তুমি যেখানে ভর্তি হতে চাও, প্রশ্ন আমি তো ভর্তি হতে চাই, তাহলে কিভাবে আমি টাকা ম্যানেজ করতে পারি। তাহলে তুমি করবে প্রোডাক্টিভ কোয়েশ্চেন, এটা যদি করো তখন তোমার অসংখ্য প্রবলেম সলভ হয়ে যাবে। আসল লাস্ট ডিজিজ যেটা নিয়ে আমি কথা বলবো সেটা নেক্সট ডিজিজ। হ্যাঁ, অনেকেই তোমার হচ্ছে যে এই ডিজিজে আক্রান্ত, এই ডিজিজ, এটার আবিষ্কারক আমার অত্যন্ত একজন খুব প্রিয় একজন দার্শনিক, আমার ওর নাম হচ্ছে নোফেরিয়া লোসোমশা। তো উনি এইটা আবিষ্কার করে। তো আমি দেখছি যে এইটা বাংলাদেশের মধ্যে তোমার হচ্ছে যে খুবই সত্যি, এবং তোমার এটা এই ফান্ডে মোটামুটি সবাই পড়ছে। হ্যাঁ, ওর নাম হলো নোফেরিয়া লোসোমশা, উনি হচ্ছে এই নেক ডিজিজের আবিষ্কারক। এই নেক ডিজিজে যারা পড়ছে এরা কি করে, এরা হচ্ছে যে 50 BCS তো হয়ে যাবে, সময় কম, 30 জানুয়ারি 51 ভালো করে পড়বো, এর মতো 51 চলে আসছে, 52 ভালো করে পড়বো, 52 চলে আসছে, 53 ভালো করে পড়বো। ধরো 2 দিন পরে একটা সাবজেক্ট ফাইনাল, আচ্ছা এই সাবজেক্ট ফাইনালটা তো পড়া হয় নাই, পরেরটা ভালো করে দিব, ওটা দেয় নাই, আচ্ছা পরেরটা ভালো করে দিব। আজকে একটা ক্লাস আছে, ক্লাসটা সে করবে না, আজকেটা করবো না, কালকেটা করবো ভালো করে, কালকেটা কালকেটা ধরো সে ওটা করবো না, আচ্ছা পরশুটা ভালো করে করবো। মানে এদের সবকিছু হলো নেক্সট, এদের সবকিছুই নেক্সট। মোস্ট পিপল স্পেন্ড দেয়ার এন্টায়ার লাইফ অন ফ্যান্টাসি আইল্যান্ড কল্ড সামডে আইল্যান্ড। একদিন আমি করবো এটা, এটা জীবনের ক্ষেত্রে সত্য। হুম? অনেক মেয়ে আছে খুব সুন্দরী, ধরো ওর জন্য পাত্র পাত্র আসতেছে, কয় এটাকে বিয়ে করবো না, নেক্সট, তারপর নেক্সট, এরকম করতে করতে ওর অনেক এজ হয়ে গেছে, এবার ভালো পাত্র পাচ্ছে না, এবার কান্নাকাটি করতে আমি ভালো পাত্র পাচ্ছি না কেন, কারণ তুমি এতগুলো যে ফিরে দিছো কেন, তুমি কয় নেক্সট, আরেকটা দেখি নেক্সট। এই যে এরকম নেক্সট করবো না এটা, এগুলো মাথা থেকে দূর করে ফেলো এটা। হ্যাঁ, পড়াবো ভালো করে পড়বো, আমার সামনে বিয়ে হবে, এরপরে বিয়ে শাদী করে নি, তারপর ভালো করে পড়বো। এই 25 সালে এই তো এটা হয়ে গেছে, 26 সাল থেকে ভালো করে পড়বো, আগামীকাল থেকে পড়বো। ভাই কেন আগামীকাল থেকে কেন, তুমি আজকে থেকে পড়ো, এখন থেকে পড়বা। তুমি তুমি 51-এর কথা চিন্তা কেন করতেছো, তুমি 50 ভালো করে দাও, জানুয়ারিতে পরীক্ষা। মানে যারা এখানে 50 BCS এর লোকজন যদি থেকে থাকো আর কি, মানে যারা একটা শয়তানি একটা জিনিস মাথার মধ্যে ঢুকে ফেলছো, যে যদি 50 BCS কেউ থাকো এখানে, তুমি চিন্তা যদি করে থাকো যে 51 দিব আমি ভালো করে, এটা কি দোষ করলো, 50 কি দোষ করলো, 1 মাস পর পরীক্ষা, 1 মাস পড়ো না তুমি, তুমি 30 ডেজ পড়ো। যখন তুমি চিন্তা করবো আমি 51 ভালো করে দিব, তোমার ব্রেন ছেড়ে দিবে, ওই তুমি চলে যাবো পার্কিনসনে চলে যাবা তুমি। পার্কিনসন সাহেব কি বলছিল, সে বলছিল টাইম বাড়লে ইফোর্ট কমে যায়। যখন তুমি চিন্তা করবে 51 ভালো করে দিব, তখন চিন্তা করবে 1 বছর সময় আছে, আস্তে আস্তে বললে হবে, ইফোর্টটা অটোমেটিক কমে যাবে। চিন্তা করো 50 BCS হবে আগামী 1 মাস পরে, 1 মাস পরে আমি পরীক্ষা দিব, 51 পড়াটা পরে দেখা যাবে। তাহলে নেক্সট ডিজিজ, এটা যদি প্রিভেন্ট করতে পারো, তাহলে ইনশাল্লাহ অনেক ভালো করতে পারবা। হুম? আর একটা লাক্সারি ট্র্যাপ থেকে বেঁচে চল। লাক্সারি ট্র্যাপ কি জিনিস? তোমরা যারা আমার সেশনে বসে আসো, প্রত্যেকে কমপক্ষে 15 থেকে 20 হাজার টাকা দামের একটা ফোন ব্যবহার করতেছো প্রত্যেকে। হ্যাঁ, মাসে 300 থেকে 400 টাকার নেট খরচ করো। হ্যাঁ,
ফ্রেন্ডদের সাথে চিল করো, ঘোরাঘুরি করো, খাওয়া দাও, হ্যাঁ, রেস্টুরেন্টে যাই, আমরা দামি জামা কাপড় পরি, হ্যাঁ, কিডনি বেচে হলে একটা আইফোন কিনতে হবে আমাদেরকে। কিন্তু স্কিলের পেছনে খরচ করতে চাই না আমরা। কোনো একটা কোর্স করা, কোনো একটা স্কিল শেখা, হ্যাঁ, কোনো একটা বই কিনতে চাই না, তার একটা বইয়ের দাম 350 টাকা। বই কিনতে হলে ভাই এটা কি কিনতে হবে, এটা লাগবে, ভাইয়া ওইটা আছে, ওইটা থাকলে হবে না, ভাই আমার কাছে 5 বছরের পুরাতন একটা বই আছে, আমার একটা বড় আপু দিছিল, ভাই ওইটা হবে না, হ্যাঁ, বই কিনতে চাই না। কিন্তু ও আইফোন ইউজ করে, দামি আইফোন, ও বই কিনবে না এখানে। হ্যাঁ, বই কিনতে গেলে প্রশ্ন চলে আসে, ভাই অমুক বই পড়লে কি হবে না, এটা আছে আমার কাছে, ওইটা না কিনলে হবে না এটা। কেন এটা হয় জানো? চাকরি পরীক্ষা সব মিলে তোমার কত হাজার টাকা বই কিনতে হবে তোমার। কারণ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে বিনিয়োগ নিয়ে শিক্ষা দেওয়া হয় না। হ্যাঁ, মানে এই যে আমি যে এখানে আসলে কোনো একটা কোর্স করতেছি, আমার কোনো স্কিলের পিছনে আমি দিচ্ছি, একটা কিছু শিখতেছি, এটা একটা বিনিয়োগ, এটা তো রিটার্ন আসবে আমার। আমি যদি স্টক মার্কেট নিয়ে অনেক কথা বলছি, স্টক মার্কেট নিয়ে যদি বলি, স্টক মার্কেট থেকে 95% মানুষই লাভ করতে পারে না, মাত্র 5% মানুষ প্রফিট করতে পারে। খুব অল্প মানুষ প্রফিট করে এখানে। প্রতি 20 জনের মধ্যে 19 জনই এখানে লুজার, মাত্র একজন থাকে এখানে গেইনার। কেন জানো? ও 5 লাখ টাকা উল্টাপাল্টা বিনিয়োগ, উল্টাপাল্টা শেয়ার কিনবে সে, 50 লাখ টাকা লস করতে রাজি। ওটা যদি বলা হয় এটা কাজ করো, 5,000 টাকা খরচ করে একটা কোর্স করো কোথাও, কোর্স করে মার্কেটটা শিখো, 1 লাখ টাকা প্রফিট করতে পারবা। ও কোনো কোনো দরকার নাই আমি 5 লাখ টাকা ভুলভাবে বিনিয়োগ করবো। মানুষ অনেক অনেক ভালো ভালো লোক আছে আর স্টক মার্কেটের উপর কোর্স করায়, হ্যাঁ, অনেক ভালো ভালো লোক আছে। 15,000 20,000 টাকা নেয়, অনেক লোক আমি চিনি যারা মার্কেটে 15-20 লাখ টাকা লস করে ফেলছে, কিন্তু ও 20,000 টাকা খরচ করে একটা কোর্স করবে না। ও না আমি কোর্স করতে পারবো না, 20,000 টাকা দিয়ে কেন কোর্স করবো, মানে কোর্স করার ক্ষেত্রে চিন্তা করে যে আমি 20,000 টাকা লস হবে এখানের মধ্যে, কিন্তু ও যে কয়েক লাখ টাকা লস করে বসে আছে সেদিকে তার কোনো চিন্তা নাই। আসলে ও ইনভেস্টমেন্ট জিনিসটা বুঝতেছে না। হ্যাঁ, ধরো ও পিটিওর কোনো একটা কোর্সে বিজ্ঞাপন দেখছে, বা অন্য যে কোনো একটা বিজ্ঞাপন দেখছে, ও এখানে একটা হা দিবে আর নেগেটিভ কমেন্ট বলবে যে সব ব্যবসা, সব ব্যবসা। ভাই পৃথিবীতে তো প্রত্যেক কিছু না কিছু সেল করে বেঁচে থাকে, তাই না? পিডিও একটা কোর্স সেল করতেছে, সেটা একটা সার্ভিস সেল করতেছে, সে চুরি করতেছে না, সে প্রত্যেকে কিছু না কিছু সেল করতেছে। তুমিও সেল করার জন্য তুমি চাকরি পরীক্ষা জন্য অ্যাটেন্ড করতেছো, তুমি কি সেল করো? তোমার স্কিল সেল করবা, একটা সার্ভিস সেল করবা, তার বিনিময়ে তুমি বেতন দিবা, তুমি কিন্তু ফ্রি কোনো কিছু করবা না এখানে। প্রত্যেকে কিছু না কিছু আমরা সেল করি, ব্যবসা করে তো খারাপ কিছু না। কোচিং যেটা করে, যেটা গোছাতে তোমার 10 দিন লাগবে, সেটা 2 ঘন্টা ক্লাস হয়তো গোছাই দিবে, তুমি একদিন পর এটা পড়ে ফেলতে পারবা, 10 দিনের পর একদিনে পড়া হয়ে যাবে। বলছি আমি এশিয়ান দেশগুলোতে রিসোর্স খুব লিমিটেড, এশিয়ান দেশগুলোতে চাকরি যতটা আছে লোক তার চেয়ে অনেক বেশি। তুমি জার্মানিতে গেলা, ওখানে চাকরি যতটা লোক আরো কম। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে গেলা, চাকরি যতটা লোক আরো কম। ওদের এখানে তো কম্পিটিশন নাই, ওদের এখানে চাকরির জন্য কোর্স করার কোনো প্রয়োজন হয় না আসলে, লোকই তো কম এখানে। যে এশিয়ান কান্ট্রিগুলোতে আমরা যদি বলি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চায়না, যতটা পোস্ট আছে এখানে কম্পিটিশন অনেক বেশি, সেখানে আসলে প্রয়োজনীয়তাটা আসে কোচিংয়ের। তো আমরা আসলে তোমাকে জানাবো যে তুমি কি পড়বা কি পড়বা না, তথ্য মহাসাগর থেকে তুমি ঠিক কতটুকু তোমার লাগবে ওটুকু আমরা গুছাই দিব, এটুকু আমাদের কাজ। যেটা তুমি 2 বছর পরে পাইতা, তুমি খুব ব্রিলিয়ান্ট, তুমি 2 বছর পরে পাইবা চাকরিটা, অবশ্যই পাইবা, হয় 2 বছর আগে পাইবা, এটুকুই। আর আমরা মনে করি যে তুমি 32 বছর বয়সে যে চাকরিটা পাইবা, এটা ফল তুমি বাকি জীবন ভোগ করবা। আর পিটিও এর দরকার নাই, যদি বিশ্বাস হয় যে কেউ ভালো পড়ায়, পিটিও ভর্তি হওয়ার তোমার কোনো দরকার নাই, তুমি যে কোনো জায়গায় পড়ো, ভালো জায়গায় পড়ো। যদি মনে হয় কেউ ভালো পড়ায়, আগে ঠিক করো ভালো পড়ায় কিনা। যদি মনে হয় হ্যাঁ ও ভালো পড়ায়, তাহলে ও 5-10 হাজার টাকা এগুলো নিয়ে চিন্তা না করে তুমি ভবিষ্যতের কথা ভাববা। আগে দেখো ওরা ভালো পড়ায় কিনা, ওদের পড়াশোনা ঠিক আছে কিনা, যত্ন নেয় কিনা, ওরা দায়বদ্ধ কিনা, নাকি আমরা শুধু টাকা নিয়েছি এরপরে কোনো খোঁজ খবর নাই। এটা আগে ঠিক আগে দেখো, যদি হয় এটা, তাহলে তুমি টাকার কথা ভাববা না। যদি টাকা পয়সা না থাকে, ধরো তুমি ম্যানেজ করতে পারো নাই, কোনো ম্যানেজ করতে পারো নাই, ইউটিউবে আমাদের অসংখ্য ভিডিও আছে, অসংখ্য ভিডিও আছে ইউটিউবে আমাদের 600+ আছে আমাদের। অনেক স্টুডেন্ট আমাদের গ্রুপে লেখে যে আমি শুধু পিটিওর ভিডিওগুলো দেখে আমি হচ্ছে চাকরি পরীক্ষা ভালো করতে পারছি, অনেক আমাদের গ্রুপে এসে লেখে। আমরা অনেক ভিডিও দিয়ে রাখছি ইউটিউবে, কারণ সবাই তো টাকা পয়সা ম্যানেজ করতে পারবে না, আমরা জানি সবার খুব সম্ভব না। হ্যাঁ, দেখো পূর্ণাঙ্গ ক্লাসের রেকর্ডিং, আমি জানি না বাংলাদেশের কয়টা প্রতিষ্ঠান পুরো ক্লাসের রেকর্ডিং দিয়ে রাখছে। আমার কারণ শুভাকাঙ্ক্ষী অনেকে বলে যে ভাই আপনারা পুরো ভিডিও দিয়ে রাখছেন কেন, কয়েক আপনারা কেটে কেটে শুধু একটু একটু দিতেন এখানের মধ্যে। আমি বললাম ভাই একটু একটু দিলে তোর কোনো লাভ হবে না, এখন ওর সত্যিকার যদি লাভ হইতো পুরো ক্লাসটা দিতে হবে, আমরা পুরো ক্লাস দিয়ে ওর উপর দোয়া হলেও করবে। আমাদের রিজিক যুদ্ধ বরাদ্দ আছে, আমরা এর চেয়ে 1 টাকা বেশি আমাদের আয় হবে না। পিটিওর জন্য আল্লাহ যতটুকু রিজিক দিছে এর চেয়ে 1 টাকা বেশি আমরা আয় করতে পারবো না, এর চেয়ে 1 টাকা কমও করবো না, আমরা অতটুকুই পাবো। তো আমি যদি ওখানে ওর পুরো ভিডিও দিয়ে দিই, ওখানে আমার কোনো লস হবে না এখানের মধ্যে, কিছু লোক উপকার হলে হবে। যে টাকা পয়সা ম্যানেজ করতে পারবে না, তুমি বসে বসে ভিডিওর চ্যানেলের মধ্যে প্রচুর ভিডিও আছে, তোমাকে একটু খুঁজে নিতে হবে, একটু বিষয়ভিত্তিক, তুমি একটু বাংলা কোনগুলো আছে, ইংলিশ কোন কি আছে। এখন ভিডিওগুলো কিছু পুরানো আছে, কিছু ওল্ড হয়ে গেছে, বাট তোমার কিছু না কিছু কাজে লাগবে, সেক্ষেত্রে তুমি একটা গাইডলাইন পাবা যে কি কি তোমার এখানে পড়তে হবে।
তুমি যে গুহায় প্রবেশ করার জন্য, যে পিকে ওঠার জন্য তুমি ভয় পাচ্ছ, ওখানে গুপ্তধন আছে তোমার। তাহলে ওই গুপ্তধন পাওয়ার জন্য হলে তোমাকে কি করতে হবে? তোমাকে পরিশ্রমটা চালা যেতে হবে। এতক্ষণ মনোযোগ দিয়ে যারা সেশনটা শুনছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।